গল্প শাপলার মৃত্যু এক। লেখা আতিয়া আদিবা। ধরন সাইকোলজিক্যাল থ্রিলার। 18+ সতর্ক। নদীর ধারে 6 বছরের মেয়ে শাপলার নিথর দেহ পড়ে আছে। ক্ষীণ চাঁদের আলোয় তার দেহ ঝলমল করছে। চারিদিকে বসন্তের ফুরফুরে বাতাস। কিন্তু এ বাতাসে ফুলের কোনো সুবাস নেই, বরং হিম জাগানো রক্তঘ্রাণ মরিয়া হয়ে ভেসে বেড়াচ্ছে চারিদিকে। সেই বাতাসের সাথে তাল মিলিয়ে স্রোতস্বিনীর স্রোত তেপান্তরে গিয়ে মিলছে। আর স্রোতের সাথে মিলছে গাঢ় লাল বর্ণের রক্ত। শাপলার মাথা ভারী কোনো পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে। খুলি ফেটে মগজ এদিক সেদিকে ছড়িয়ে আছে। নাম না জানা কয়েকটি পোকা মগজে চারিপাশে এলোমেলো ভাবে উঠছে। নদীর পার দিয়ে চলে যাওয়া এই রাস্তাটি বেশ শুনশান। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্ত থেকেই কোলাহল কমতে থাকে। রাতে এদিকটায় কারো যাতায়াত নেই। তবুও আজ গ্রামের পূর্ব দিক থেকে সাইকেল চালিয়ে কোনো একজনকে এদিকটায় আসতে দেখা গেল। মনোয়ারা বেগম বাড়ির বারান্দায় বসে হাত পা ছুঁড়ে কাঁদছেন। তার মেয়েটা সন্ধ্যা থেকে নিখোঁজ। পাড়া প্রতিবেশীরা বাড়ির উঠোনে ভিড় জমিয়েছে। কেউ কেউ মনোয়ারাকে সান্ত্বনা দিচ্ছে, আবার কেউ কেউ দুচোখ ভরা কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র শাপলার বাবা হোসেন আলম নির্বিকার ভঙ্গিতে চৌকিতে বসে আছেন। সস্তা বিড়ি জ্বলছে তার ঠোঁটে। স্বামীর এহেন আচরণে মনোয়ারা বিলাপ করতে করতে বলল, মাইয়াডারে সন্ধ্যাকাল থিকা পাওয়া যাইতাছে না। আর হের বাপ পায়ের ওপর পাতুইলা বিড়ি টানতাছে। খোদায় কি বানানোর সময় বুকে একটুখানি মায়া দয়া দেয় নাই নাকি? হোসেন কোনো উত্তর দিল না। স্ত্রীর দিকে রাঙা চোখে একবার তাকিয়ে বিড়ি ফুকায় মনোযোগী হল। শাপলার বাড়ি থেকে হুটহাট গায়েব হয়ে যাওয়া নতুন কিছু নয়। মেয়েটি অশান্ত প্রকৃতির। তার দুরন্তপনার কথা পুরো গ্রামবাসী জানে। এর আগেও বহুবার এরকম ঘটনা সে ঘটিয়েছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে পাশের গ্রামের কোন এক পাতানো বান্ধবীর বাড়িতে আছে। হোসেন সাহেবের বিশ্বাস তার মেয়ে ফিরে আসবে। মনোয়ারা বারান্দা থেকে হাঁক ছাড়ল। ও শাপলার বাপ, মাইয়াডা কই গেছে, একটু খোঁজ নিয়া দেহ না। রাইত বার্তাছে, মেয়েডা এহনো আইলো না। হোসেন বিরক্তি নিয়ে বলল, মেলা জ্বালাইতাছস কইলাম। বারান্দায় বইসা বইসা তামাশা বাদ দিয়া ঘরে আইসা হইয়া থাক। নটি পয়দা দিছস একটা, কথা শুনে না। সারাদিন টিটি কইরা ঘুইরা বেড়ায়। মেয়ারে সামলাইয়া রাখবার পারস না? মনোয়ারা এবার উঁচু গলায় হোসেনের বিরোধিতা করল। বলল, খবরদার আমার মাইয়ারে গাইল দিবি না। তোর মায় নটি, হের লিগাই তোর মতো হারামজাদারে জন্ম দিছে। মাইয়ারে খুইজা পাওয়া যাইতাছে না। আর তুই পায়ের ওপর পাতুইলা বিড়ি টানস। হোসেন বিড়ি পায়ের নিচে পিষে মনোয়ারার দিকে তেরে আসল। কি কইলি? আমি হারামজাদা? আমার মায় নটি? পাড়া প্রতিবেশীদের সামনেই মনোয়ারাকে বেধড়ক প্রহার করতে থাকে হোসেন। মনোয়ারা ব্যথায় কোকাতে থাকে। উঠোনে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীরাও যেন এক একটি পাথরের মূর্তি। যেন তাদের সামনে কোনো বাংলা চলচ্চিত্রের শুটিং চলছে। দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকা ছাড়া তাদের আর কোনো করণীয় নেই। হোসেন ঠিক ততক্ষণ তার স্ত্রীকে প্রহার করতে লাগলো যতক্ষণ না তার তেষ্টা পেল। গলা শুকিয়ে আসার পর সে স্ত্রীকে ফেলে ঘরে গেল। মাটির কলস থেকে স্টিলের গ্লাসে পানি ঢেলে খেল। তারপর পুনরায় বারান্দায় এসে উঠোনে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলল, তামাশা চলতাছে এইখানে? দাঁড়াইয়া দাঁড়াইয়া কি দেখতাছেন? যে যার বাড়ি যান। মাইয়া আমার নাকি আপনাগো? যার বিয়া তার খোঁজ নাই, পাড়ার মাইনষের ঘুম নাই। যান, যে যার বাড়ি তো যান। উঠোনের লোকেরা মুখ চাওয়াচাওয়ি করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ভিড় থেকে কোনো একজনকে বলতে শোনা গেল, বাপের এমন অবহেলা কোনোদিন না মাইয়াডার জন্য কাল হইয়া দাঁড়ায়। হোসেন ঘরে গিয়ে আবার একটি বিড়ি ধরালো। মনোয়ারা এখনো বারান্দায় বসে কাঁদছে। শাপলাকে হোসেন পছন্দ করে না। পছন্দ না করার পেছনে একটি বড় কারণ রয়েছে। হোসেনরা দুই ভাই। তিনি ছোট। বাবা মারা যাওয়ার আগে বড় ভাই মোমেনের নামে তার সকল জায়গা জমি লিখে দিয়ে গেছে। হোসেনের নিজের বলতে শুধুমাত্র এই ভিটাই রয়েছে। মোমেনের এক ছেলে, এক মেয়ে। এদিকে হোসেনের একটা মাত্র মেয়ে। গত 5 বছর ধরে আরেকটি বাচ্চা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু স্ত্রী কনসিভ করছে না। কত ডাক্তার, কবিরাজ দেখানো হলো। স্ত্রীকে কত গাছের রস, শিকড় খাওয়ানো হলো।
অমুক মাজারের তাবিজ, তমুক মাজারের তাবিজ এনে গলায় ঝোলানো হলো, হাতে বাঁধা হলো। না, কোনো কিছুতেই লাভ হচ্ছে না। মেয়ে তো আর তার ভিটা বাঁচিয়ে রাখতে পারবে না। ছেলে না হলে এই ভিটাও মোমেনের ছেলে হাতিয়ে নিবে। এদিকে মেয়েটা হয়েছে অসম্ভব চঞ্চল। তার দুরন্তপনার কথা এ গ্রাম কেন, পাশের গ্রামে পর্যন্ত রটে গেছে। এই মেয়ের প্রতি বিতৃষ্ণা আসবে, এটাই তো স্বাভাবিক। হোসেন বিড়ি শেষ করে আরও এক গ্লাস পানি খেল। এরপর বিছানায় শুয়ে গায়ে চাদর মুড়ি দিয়ে গভীর নিদ্রায় হারিয়ে গেল। রাত কয়টা বাজে তা আঁচ করা যাচ্ছে না। মনোয়ারার চোখ দুটি এখন কাঁদতে কাঁদতে বেশ ক্লান্ত। সে ঝিম ধরে দেয়ালে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। শীতল বাতাসের স্পর্শে তার শরীর মাঝে মাঝে কেঁপে উঠছে। হঠাৎ উঠোনে সাইকেলের হর্ন বাজিয়ে কেউ একজন ঢুকল। মনোয়ারা তাড়াহুড়ো করে শাড়ির আঁচল দিয়ে বুক ঢাকল। হারিকেনের টিমটিম আলোয় দেখতে পেল পুরান বাজারের মকবুল ভাই এসেছে। তার চোখে মুখে এক অজানা আতঙ্ক। সে আমতা আমতা করে বলল, ভাবি শাপলা। কি হইছে শাপলার? শাপলারে কেরা জানি মাইরা ফেলছে। পর্ব 2 18+ সতর্ক। মনোয়ারা ক্ষণিককাল মকবুলের দিকে তাকিয়ে রইল। হারিকেনের ভুতুরে আলোতেও তার দুচোখে খুঁজে পাওয়া গেল একরাশ বিস্ময়। নীরবতা ভেঙ্গে সে বিড়বিড় করে আওড়াতে লাগল, শাপলারে মাইরা ফালাইছে? কি কয় বেডায়? শাপলারে কেরা মারব? বেডা মোজাক লয়। আচমকা মনোয়ারা চিৎকার করে উঠল, ও শাপলার বাপ! বাইরে আহো! আলাই বালাই! বেডায় কি কয়? শাপলারে বলে মাইরা ফালাইছে। ও শাপলার বাপ কথা হুনো না? হোসেন ঘুমোঘুম চোখে ঘর থেকে বেরিয়ে এলো। ঝাঝালো গলায় বলল, ওই হারামজাদি! রাইত বিরাতে এমন চিল্লাইতাছস কেন? কি হইছে? দেহ না মকবুল ভাই কি কইতাছে? কি কইতাছে? শাপলারে নাকি মাইরা ফালাইছে? হোসেন ভ্রু কুচকে মকবুলের দিকে তাকালো। তার চেহারা জুড়ে আতঙ্ক বিচরণ করছে। হোসেন লুঙ্গি ঠিক করতে করতে কাপা গলায় জিজ্ঞেস করল, কি কইতাছেন এসব মকবুল ভাই? মকবুল বলল, সত্যি কইতাছি। পূব দিকের নদীর পাড়ে শাপলার লাশ পইরা আছে। আমি শহরে গেছিলাম কাঁচামাল কিনতে। ফিরতে সময় দেহি নদীর পাড়ে কেরা জানি শুইয়া আছে। মাইয়া মাইনষের ফরক পরা। কাছে গিয়া দেহি। মকবুলের কথা শেষ হওয়ার আগেই মনোয়ারা উন্মাদের মতো ছুটতে লাগল। তার গন্তব্যস্থল গায়ের পূর্বের সেই নদীর ধারে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। হালকা কুয়াশার পর্দা ভেদ করে রোদের নরম আলো ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। শাপলার ধবধবে ফর্সা দেহ এখন ফ্যাকাশে দেখাচ্ছে। তার মাথার ডান দিকটা একদম থেতলে ফেলা হয়েছে। রক্ত জমাট বেঁধে আছে। দু একটি করে মাছি আসতে শুরু করেছে। তারা মহা আনন্দে মৃতদেহের ওপর ঘুরে বেড়াচ্ছে। মনোয়ারা মেয়ের হাত ধরে বসে আছে। গায়ের মাতাব্বরকে জানানো হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। গ্রামের লোকেরাও সব নদীর ধারে এসে জড়ো হয়েছে। আধা ঘন্টার মাঝে পুলিশ চলে এলো। ক্রাইম সিন থেকে দ্রুত সবাইকে বের করে দেওয়া হলো। ছবি তোলা হলো। আলামত সংগ্রহের কাজ শুরু হলো। ইনভেস্টিগেটিং অফিসার রাইসুল পুরো ক্রাইম সিন পরিদর্শন করল। এরপর উপস্থিত সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, লাশের কাছে সর্বপ্রথম কে এসেছে? মকবুল ইতস্তত করে বলল, স্যার, আমি। ভেরি গুড। এসে কি দেখেছেন? স্যার, দেখলাম যে শাপলার লাশ পইরা আছে। চারিদিকে শুধু রক্ত আর রক্ত। কখন দেখেছেন? সময় কইতে পারি না স্যার, কিন্তু মেলা রাইতে দেখছি। এত রাতে আপনি এখানে কি করছিলেন? স্যার, বাজারে আমার একটা দোকান আছে। কাঁচামাল বিক্রি করি। তা আনতেই শহরে গেছিলাম। যেদিন শহরে যাই সেই দিন ফিরতে একটু রাত হইয়া যায়। অফিসার রাইসুল একটি ছোট্ট পাথরের টুকরা কুড়িয়ে ক্রাইম সিনের চারদিকে দাগ টেনে দিল। এরপর কঠিন গলায় বলল, আই সি, ঠিক আছে। আপনারা যে যার বাড়ি ফিরে যান। এই স্থান এখন পুলিশের হেফাজতে থাকবে। এই দাগের ত্রিসীমানার কাছে যেন কাউকে দেখা না যায়। গ্রামের সবাই যে যার বাড়িতে ফিরে গেল। অফিসার রাইসুল তার পকেট থেকে ফোন বের করল। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে একটি নাম সার্চ করল, নিরুপমা চক্রবর্তী। ঠোঁটের ওপর আরও একজোড়া উষ্ণ ঠোঁটের স্পর্শে নিরুপমার ঘুম ভাঙল। ইন্দ্রজিৎ প্রতিদিন ঠোঁটে আদর এঁকে স্ত্রীর ঘুম ভাঙ্গায়।
সদ্য বিবাহিত নিরুজিত দম্পতির কেমিস্ট্রি অন্য সকল দম্পতি থেকে বেশ আলাদা। ইন্দ্রজিৎ পেশায় একজন আইনজীবী। এদিকে নিরুপমার ইচ্ছে ডিটেকটিভ হওয়ার। এতদিন সে বেসরকারি একটি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ছিল। তবে এখন সে স্বাধীনভাবে কাজ করতে চায়। নিরুপমা চোখ মেলে মুচকি হাসি দিল। ইন্দ্রজিৎও হাসল। বলল, ঘুম ভেঙ্গেছে? ভেঙ্গেছে। ইন্দ্রজিৎ কফির মগটা এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার বেড কফি। মানুষ বেডটি খায় আর তুমি খাবে বেড কফি। নিরুপমা হাই তুলে বিছানায় বসতে বসতে বলল, তুমি কি সারা জীবন আমাকে বেড কফি খাওয়াবে ইন্দ্র? এমনটা ভাবার কোনো কারণ নেই। নতুন নতুন বিয়ে হয়েছে তাই এমন সেবা শুশ্রূষা করছি। সত্যি বলতে তোমাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছি কিভাবে ভবিষ্যতে আমার সেবা করবে। নিরুপমা চোখ পাকিয়ে তাকালো। বলল, ঠিকই আছে। তুমি তো আর লাভ লোকসান ছাড়া কিছু বুঝো না। ইন্দ্রজিৎ হেসে বলল, লাভ লোকসান বোঝা ব্যবসায়ীদের কাজ। তোমার কাজ কি? কেস জেতা আর বউকে খুশি রাখা। নিরুপমা ভেঙচি কাটল। হয়েছে। আর মাখন লাগাতে হবে না। চেম্বারে যাবে কখন? এখনই বেরিয়ে যাব। তুমি নাস্তা করেছ? জি ম্যাডাম করেছি। আপনারটাও টেবিলে রাখা আছে। খেয়ে নিয়েন। নিরুপমা বলল, সো সুইট অফ ইউ। ইন্দ্রজিৎ সদর দরজা খুলতে খুলতে বলল, নিরু, বের হচ্ছি। সাবধানে থেকো। নিরুপমা শুনতে পেল ইন্দ্রর গলার স্বর ধীরে ধীরে মিলিয়ে গেল। সে দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বলল, দুবগা, দুবগা। নিরুপমা কফির মগে এক চুমুক দিয়ে ফোন হাতে নিল। 3টি মিসড কল উঠে আছে। মোবাইল স্ক্রিনে নাম দেখে তার শরীরে শিহরণ বয়ে গেল। সে কফির মগটি টেবিলের ওপর রেখে সাথে সাথে কল ব্যাক করল। কিছুক্ষণ রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে মোটা গলার স্বর শুনতে পাওয়া গেল। মিসেস নিরুপমা চক্রবর্তী, কেমন আছেন? রাইসুল দাদা, আপনার কথার সুরে কেমন রহস্যের গন্ধ পাচ্ছি। আর রহস্যের গন্ধ পেলে আমার মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। হা হা হা। হাজবেন্ড কোথায়? মাত্রই চেম্বারে গেল। ইন্দ্রজিৎকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিও। স্মৃতি ধর্ষণ কেসটা জিতে তোমার স্বামী তো দেশের মানুষের সামনে হিরো বনে গেল। অবশ্যই জানাবো। তবে কেস জেতাটা কখনোই ইন্দ্রর কাছে মুখ্য বিষয় নয়। জনগণকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার তৃষ্ণায় ছেলেটা কাতর। বেশ, বেশ। তা তুমি তোমার ফিল্ডে ফিরছ কবে? আপনি তো জানেন দাদা, কোনো সংস্থার সাথে কাজ করতে আমি ইচ্ছুক নই। অফিস পলিটিক্স ভালো লাগে না। নিজে কিছু করার চেষ্টা করছি। ইন দ্যাট কেস, আই ক্যান হেল্প ইউ। চারাবাড়ির এদিকে একটা মার্ডার হয়েছে। 6 বছরের মেয়ে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মাথায় আঘাতের ফলে মৃত্যু হয়েছে। তবে লাশ ফরেন্সিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের অপেক্ষায় আছি। আমি আরও বেশ কয়েকটি কেস নিয়ে একটু ছোটাছুটির মাঝে আছি। তুমি যদি চাও ইনভেস্টিগেশনের কাজটা করতে পারো। নিরুপমার চোখ চকচক করে উঠল। সে সাথে সাথে বলে উঠল, দাদা, ক্রাইম সিনটা যেন কোথায় বললেন? পর্ব 3 18+ সতর্ক। ক্রাইম সিনের ঠিক পাশে দাঁড়িয়ে ইনভেস্টিগেটিং অফিসার রাইসুল সিগারেট ফুঁকছে। তিনি কিছুটা অন্যমনস্ক হয়ে আছেন। নরম আলোয় মাখা আজকের এই সকাল ভীষণ ঝলমলে, প্রাণবন্ত। নদীতে ক্ষীণ স্রোত বহমান। এরকম সুন্দর একটি সকালে অসুন্দর এবং অশোভন মুহূর্তের সাক্ষী হচ্ছে রাইসুল। তার টিম এখনও ক্রাইম সিন পর্যবেক্ষণ করছে। কথায় আছে, there is no perfect crime, only imperfect investigation. তাই তদন্ত হতে হবে নিখুঁত। নিরুপমা ক্রাইম সিনে পৌঁছালো ঠিক 11:30। রাইসুল এগিয়ে এসে হাত মিলিয়ে তাকে স্বাগত জানালো। হ্যালো মিসেস চক্রবর্তী। ওয়েলকাম ব্যাক টু দ্য ফিল্ড। নিরুপমা হেসে বলল, থ্যাংক ইউ দাদা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে। বাকি কথা পরে হবে। লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। রাইসুল নিরুপমাকে নিয়ে ক্রাইম সিনের সামনে গেল। বলল, একবার ভেতরে গিয়ে দেখে এসো। ইতোমধ্যে ক্রাইম সিনের চতুর্দিকে হলুদ রঙের ফিতা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। নিরুপমা হলুদ ফিতা ধরে তার নিচ দিয়ে ক্রাইম সিনে প্রবেশ করল। শাপলার লাশ যেখানে ছিল সেখানে চক দিয়ে এঁকে রাখা হয়েছে। নিরুপমা লক্ষ্য করল,
লাশের মাথার ঠিক বাপাশে চক দিয়ে একটি বৃত্ত আঁকা। সে জিজ্ঞেস করল, এখানে কি ছিল? পাথর। ক্রাইম সিন থেকে পাওয়া একমাত্র বস্তু, যার সাহায্যে মার্ডার করা হয়েছে। পাথরটি পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। 24 ঘন্টার আগে ফরেন্সিক থেকে কোনো রিপোর্ট পাওয়া যাবে বলে মনে হয় না। ঠিক আছে। নিরুপমা ক্রাইম সিন থেকে বের হয়ে এলো। বলল, আমি তাহলে গ্রামের সবার সাথে একটু কথা বলে দেখি। এত বড় দুর্ঘটনা ঘটে গেল। কার মনের অবস্থা কেমন, তা জানা প্রয়োজন। রাইসুল তার টিম থেকে জাফর নামের একজনকে ডাক দিল। নিরুপমা, ইনি অফিসার জাফর। নতুন জয়েন করেছে। ইনভেস্টিগেশন এর সময় ইনি তোমার সাথে থাকবে। ওকে, দাদা, ঠিক আছে। এই টেরিটরি এখন তোমার। তুমি তোমার তদন্তের কাজ শুরু করো। উই উইল টক ওভার ফোন। শিওর। রাইসুল তার জিপে গিয়ে বসল। জাফর নিরুপমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম, প্রশ্নপর্বের কাজটা কি ভিকটিমের বাসা থেকে শুরু করবেন? নিরুপমা মিষ্টি করে হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। মনোয়ারা রান্না করছে। তার ঠোঁটের কোনায় রক্ত। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। হোসেন বাড়িতে নেই। বাহিরে গেছে। তবে যাওয়ার আগে মনোয়ারাকে প্রহার করতে ভুলেনি। প্রহার করার কারণ, মনোয়ারা দুপুরে রান্না করতে চায়নি। গত রাতেও বাড়ির চুলায় আগুন জ্বলেনি। মাঝরাত থেকে সকাল পর্যন্ত তারা শাপলার নিথর দেহের পাশেই স্থির ছিল। দুপুরেও হোসেন না খেয়ে থাকবে নাকি? কপালে ছিল তাই মেয়ে মারা গেছে। হোক সে খুনের শিকার। মামলা মোকদ্দমার ঝামেলা হোসেন চায় না। অফিসার জাফর বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল। কেউ আছেন? মনোয়ারা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কাপা গলায় জিজ্ঞেস করল, জি। জাফর নিরুপমাকে দেখিয়ে বলল, ম্যাডাম আপনার সাথে একটু কথা বলবে। মনোয়ারা কপালের ঘোমটা ঠিক করতে করতে বলল, কি বিষয়ে? আপনার মেয়ে শাপলার বিষয়ে। মনোয়ারার মুখে অন্ধকার নেমে এল। সে নিচু স্বরে বলল, আমার স্বামী অহন বাড়িতো নাই। যখন আসব তার লগে কথা কইয়েন। এই বিষয়ে আমি কিছু কইতে পারমু না। নিরুপমা মনোয়ারার দিকে এগিয়ে গেল। ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আপনার ঠোঁটের পাশে কি হয়েছে? রক্ত জমে আছে যে। মনোয়ারা ইতস্তত করে বলল, কিছু হয় নাই। আপনারা অহন যান। আমি ব্যস্ত আছি। নিরুপমা বলল, দেখুন, আপনার মেয়েকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। আপনি চান না আপনার মেয়ের খুনি শাস্তি পাক? মনোয়ারার গাল গড়িয়ে পানি পড়ল। সে হেসে বলল, আফা চাওয়া পাওয়ার হিসাব বাদ দিছি মেলা আগে। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। আপনারা চইলা যান। মনোয়ারা কথা বাড়ালো না। রান্নাঘরে ঢুকে গেল। অফিসার জাফর ভ্রু কুচকে বলল, ম্যাডাম, এ মহিলা তো বহুরূপী। সারা সকাল মেয়ের খুনির বিচার চেয়ে আকাশ কাঁপিয়ে কাঁদল। আর এখন আমাদের সাহায্য করতে নারাজ। নিরুপমা হেসে বলল, জাফর সাহেব, উনি অবশ্যই আমাদের সাথে কথা বলবেন। মহিলা ভায়োলেন্সের শিকার। বেধড়ক মারা হয়েছে তাকে। সেজন্যই এখন চুপসে আছে। উনি স্বাভাবিক হলেই আমাদের সাথে কথা বলবেন। এক কাজ করি চলেন। আমরা প্রতিবেশীদের সাথে সাক্ষাৎ করে আসি। ইনভেস্টিগেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি জানেন তো? জানি, ম্যাডাম। হু, হোয়াট, ওয়ে, ওয়েন, হাউ। এক্স্যাক্টলি। হু এর অ্যান্সার খোঁজার ক্ষেত্রে প্রতিবেশীরাই আমাদের সবচেয়ে বড় উপকারে আসবে। তাহলে ম্যাডাম, মকবুলের বাড়িতে যাবেন? মকবুলটা কে? লাশের কাছে সর্বপ্রথম মকবুলই গিয়েছিল। যাব তো অবশ্যই। তবে এখন নয়। আগে যাব পাশের বাড়িতে। কেননা, নিজের বাড়ির খবর সে বাড়ির মালিক ছাড়া যদি আর কেউ ভালো জেনে থাকে তাহলে তা পাশের বাড়ির ভাবি অথবা আন্টিরাই হয়। জাফর হেসে ফেলল। নিরুপমা জাফরকে নিয়ে পাশের বাড়িতে গেল। বাড়ির মালিক মনির এবং তার স্ত্রী রমলা দুজনকেই সেখানে পাওয়া গেল। তারা সাদরে নিরুপমা এবং জাফরকে বসার ব্যবস্থা করে দিল। মনির ব্যস্ত হয়ে স্ত্রীকে বলল, কই গো, স্যার ম্যাডামের জন্য খাবার পানির ব্যবস্থা করো। নিরুপমা বলল, না না, এত আয়োজন করার প্রয়োজন নেই। আমরা এমনি কথা বলতে এসেছি। মনির বলল, তা যে কাজেই আসেন। গ্রামে আমার একখান ইজ্জত আছে না? আমার বাড়িতে আইয়া না খাইয়া যাবেন।
আমি সহ্য করুম না। নিরুপমা অসহায় ভঙ্গিতে জাফরের দিকে তাকালো। জাফর একটু কঠিন গলায় মনিরকে বলল, দেখেন আমাদের হাতে সময় কম। খাবারের ব্যবস্থা করার দরকার নেই। আপনার স্ত্রীকে ডাকুন। আমরা কথা বলে চলে যাব। মনির নাছোড়বান্দা। 1 কাপ চা হলেও খেতে হবে। অবশেষে নিরুপমা এবং জাফর দুজনেই চা খেতে রাজি হল। কিছুক্ষণের মাঝে মনিরের স্ত্রী রমলা বড় প্লেটে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে উঠোনে এলো। নিরুপমা চায়ের কাপে একটি চুমুক দিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, শাপলার সাথে তার মা বাবার সম্পর্ক কেমন ছিল? রমলা বলল, মায়ের সাথে সম্পর্ক ভালো আছিল। মায়ে অনেক আদর করত। কিন্তু বাপটা ভালো না। জাফর বলল, কেন? ভালো না কেন? রমলা বলল, মাইয়াডারে হুদাই মারত। আর বউরে তো প্রতিদিনই মারে। আজকেও একটু আগে বাড়ির উঠানে কি হুড়াহুড়িটাই না লাগাইছিল। এবার রমলা গলার স্বর একটু নিচু করে বলল, হের নেশা পানি খাওনের স্বভাব আছে। মেয়ে মাইনষের দোষও আছে। উত্তরে যে খারাপ পাড়া আছে, হেনে তার যাতায়াত আছে। নিরুপমা সবকিছু বুঝে ফেলেছে এমন ভাবে মাথা নাড়ল। মনির জাফরের দিকে তাকিয়ে বলল, আসলে স্যার, জায়গা জমি নিয়া নিজেগো ভাইয়ের মধ্যে একটু সমস্যা আছে। বাপে মরণের আগে জায়গা জমি সব বড় পোলার নামে লিখা দিয়া গেছে। থাকার মধ্যে শুধু এই ভিটাটাই আছে। তাওহের বড় ভাই দিন কয়েক আগে আইয়া চিল্লাচিল্লি কইরা গেছে। এই ভিটা তার পোলার নামে লিখা দিতে কয়। এখন হোসেনের পোলা থাকলে এই ভিটা বাঁচাইতে পারত। মেয়াডা হাউনের পর থিকা চেষ্টা করতাছে বাচ্চা নেওয়ার। কিন্তু বাচ্চা হয় না। রমলা ভীত কণ্ঠে বলল, হব কেমনে? হের বউয়ের তো খারাপ বাতাস লাগছে। নিরুপমা ভ্রু কুচকে বলল, মানে? আফা, হের বউরে নাকি রাইত বিরাতে গ্রামে ঘুরতে দেহা যায়। সাদা কাপড় পইরা। আপনি কখনো দেখেছেন? না। নিরুপমা মনিরকে উদ্দেশ্য করে বলল, ভিটা মাটি কেন রাখতে পারবে না? আইন অনুযায়ী তো 12 ভাগ সম্পত্তির মালিকানা শাপলা পেত। মনির হেসে ফেলল। বলল, দেশে কি আইন আছে আফা? সম্পত্তির মামলা হইল অভিশাপের মতো। যে পরিবারে এই অভিশাপ লাগে, সেই পরিবাররে নাইরা কইরা ছাড়ে। টেহা পয়সা চুইসা লয়। নিরুপমা কথার সাথে পুরোপুরি অমত প্রকাশ করতে পারল না। মুসলিম আইন সম্পর্কে তার কিছুটা জ্ঞান অর্জনের সুযোগ হয়েছে ইন্দ্রজিৎ এর কাছ থেকে। সে মাথা নেড়ে মনিরের কথার সাথে একমত প্রকাশ করল। মনির ক্ষণিককাল চুপ থেকে বলল, আফা একখান কথা কইতে চাই। কি কথা? ওই মুদির দোকানদার মকবুলরে নিয়া। শাপলার মৃত্যু পর্ব 4/18+। নিরুপমা জিজ্ঞেস করল, কি করেছে মকবুল? মনির বলল, মকবুলের সাথে হোসেন মিয়ার ঝামেলা হইছে মাঝখানে। কি নিয়ে? মনির ইতস্তত করে বলল, ঘটনা বেশি দিন আগের না আফা। এই তো মাস কয়েক হইব। শাপলারে হের মা ভর দুপুরে বাজারে পাঠাইছিল লবণ আনার জন্য। বাজার আবার দুপুরের পর শুনশান থাকে। মানুষজন খুব বেশি থাকে না। ছেড়িডা লবণ আনতে গেছে। হেই সুযোগটা মকবুলে কুকামে লাগাইছে। নিরুপমা জিজ্ঞেস করল, কেমন কুকাম? মনিরের স্বভাবেও দোষ আছে। দোকানের দরজা অর্ধেক লাগাইয়া দিয়া মাইয়ার ওইসব জায়গায় হাত দিছে। মানে বুঝেনি তো কোন সব জায়গার কথা কইতাছি। নিরুপমা হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। জাফর বলল, তারপর কি হয়েছে? আল্লাহর কি রহমত দাহেন। গেরামেরই আরেক মহিলা হেইডা দেইখা চিল্লাচিল্লি লাগা দিছিল। শাপলার বাড়িতে খবর পাঠানো হয়। হোসেন বাজারে আইসা মকবুলরে মারবার গেছিল। নিরুপমা অবাক হয়ে বলল, হোসেন সাহেব মারতে গিয়েছিলেন? গেছিল তো। লোকের মুখে শুনছি 2-1 ঘা লাগাইছে। মকবুল নাকি রাগে কি সব কইছে? জাফর জিজ্ঞেস করল, কি বলেছে? মনির এবার হেসে বলল, বুঝেন না স্যার, গেরামের মানুষ কিছু হইলেই খালি মাইরা ফেলনের ভয় দেহায়। বুঝলাম। নিরুপমা চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো। বলল, ধন্যবাদ আপনাদের সহযোগিতা করার জন্য। মনিরদের বাড়ি থেকে বের হতে হতে জাফর বলল, ম্যাডাম, মকবুল অবশ্যই আপনার সাসপেক্টদের মাঝে জায়গা করে নিয়েছে? নিরুপমা হেসে বলল, একটা মার্ডার কেসে ভিকটিমের সাথে জড়িত সবাই সাসপেক্ট। কারণ কাউকে মার্ডার করার জন্য পিওর মোটিভ লাগে।
ম্যালাফাইড ইন্টেনশন এর প্রয়োজন হয়। ম্যালাফাইড ইন্টেনশন কি জানো তো? জি ম্যাডাম। ব্যাড ফেইথ। এক্স্যাক্টলি। এখন আমাদের খুঁজে বের করতে হবে ব্যাড ফেইথ এর সাথে নিখুঁত মোটিভে কে এমন কাজটা করল। ম্যাডাম আপনি কি এখন আবার শাপলাদের বাড়ি যাবেন? না জাফর। আমি বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরবেন? হু। কেস স্টাডি করার জন্য আমার একটু নিজস্ব সময় দরকার। ঠিক আছে ম্যাডাম। চলুন আপনাকে জিপে করে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। চলুন। নিরুপমা বাড়ি ফিরে ঠান্ডা পানি দিয়ে গোসল সেরে নিল। এরপর রান্নাঘরে গিয়ে এক মগ কফি বানালো। এরপর তার ছোট্ট স্টাডি রুমটির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। নিরুপমার স্টাডি রুমটি বাড়ির পূর্ব দিকে। এই রুমটি আগে স্টোর রুম ছিল। স্টোর রুমটিকে নিজের মতো সাজিয়ে নিয়েছে সে। তবে মজার বিষয় হলো এই রুমে কোনো ইলেকট্রিসিটির কানেকশন নেই। সন্ধ্যার পর নিরুপমার স্টাডি রুমের চতুর্দিকের দেয়ালে ঝোলানো হারিকেনের টিমটিম আলো জ্বলে। প্রচণ্ড গরমেও সে ঘর্মাক্ত অবস্থায় কেস স্টাডি করে যায় আপন মনে। আজ স্টাডি রুমের আরামদায়ক চেয়ারে বসে সে চোখ বুজে রইল। হয়তো শারীরিক দুর্বলতার কারণেই তার কালো ঘুমের মতো এলো। কিন্তু আধো ঘুম আধো জাগনা অবস্থাতেই সে ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখল। নিরুপমা দেখল, নদীর পাড়ে সাদা শাড়ি পরনে একজন মহিলা ধীর গতিতে হাঁটছে। নিরুপমা কৌতূহল এড়াতে না পেরে তার পিছু নিল। কিছুদূর যাওয়ার পর মহিলাটি আচমকা দাঁড়িয়ে গেল। নিরুপমা নরম গলায় জিজ্ঞেস করল, কে? কে ওখানে? সাদা শাড়ি পরা মহিলাটি উত্তর দিল না। ঠায় দাঁড়িয়ে রইল। নিরুপমা পুনরায় জিজ্ঞেস করল, এত রাতে আপনি নদীর ধারে কি করছেন? মহিলাটি এবারও কোনো উত্তর দিল না। তবে তার মুখ থেকে গড়গড় জাতীয় অদ্ভুত শব্দ বের হতে লাগল। নিরুপমা এবার ঘাবড়ে গেল। সে উত্তেজিত হয়ে মহিলাটির খুব কাছাকাছি চলে আসল। এমতাবস্থায় মহিলাটি তার দিকে ফিরে তাকালো। মহিলার চেহারা দেখে নিরুপমার দম বন্ধ হয়ে এল। সে কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছিল না। নিজের সাথে যুদ্ধ করতে করতে নিরুপমার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে দেখে প্রকৃতি সন্ধ্যার চাদর জড়িয়েছে গায়ে। থোকায় থোকায় অন্ধকার। দূরের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। ভেসে আসছে মন্দিরের ঘণ্টার ধ্বনি। হঠাৎ নিরুপমার গা শিউরে উঠল। এই কেসের প্রথম ক্লু মনে হয় সে খুঁজে পেয়েছে। নিরুপমা স্টাডি রুম থেকে বের হয়ে জাফরকে ফোন করল। ম্যাডাম, জাফর, হোসেনের বড় ভাই কোথায় থাকে, কি করে ডিটেইলস বের কর। আমরা আগামীকাল তার সাথে কথা বলতে যাব। শাপলার বাড়িতে যাবেন না ম্যাম? অবশ্যই যাব। তবে আমার মনে হচ্ছে, হোসেনের বড় ভাইয়ের বাড়িতে গেলে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাব যা আমাকে এই কেস সলভ করতে সাহায্য করবে। ঠিক আছে ম্যাডাম। নিরুপমা ফোন কেটে দিল। সাথে সাথে ডোরবেল বাজল। নিরুপমা দরজা খুলতেই ইন্দ্রজিৎ ঢুকল। তার হাতে ফুলের তোড়া। নিরুপমা ভ্রু কুঁচকে বলল, ফুলের তোড়া কেন? আজকে কি বিশেষ কোনো দিন? ইন্দ্রজিৎ অবাক হয়ে বলল, হ্যাঁ, অবশ্যই। তুমি ভুলে গেছ? নিরুপমা চিন্তায় পড়ে গেল। সে আসলেই মনে করতে পারছে না। আজকে তার জন্মদিন না। তাদের অ্যানিভার্সারিও না। তাহলে আজকে কি এমন বিশেষ দিন যে ইন্দ্রজিৎ ফুলের তোড়া নিয়ে হাজির হলো? নিরুপমা আকুতি করে বলল, ও ইন্দ্র, আজকে কি দিন বল না গো। একদম মনে করতে পারছি না। নিরুপমার অপ্রকৃতস্থ ভাব দেখে ইন্দ্রজিৎ হেসে ফেলল। নিরুপমার কপালে ছোট্ট একটি চুমু এঁকে বলল, আমার বউটা তার নিজস্ব ফিল্ডে ফিরেছে। ফুল আনার জন্য এর চেয়েও বড় কোনো দিন বা উপলক্ষের প্রয়োজন পড়ে? কনগ্র্যাচুলেশনস। নিরুপমার চোখ আনন্দে ভিজে উঠল। শাপলার মৃত্যু 5। পরের দিন হোসেনের বড় ভাই মোমেনের বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে থামল। মোমেন অবাক দৃষ্টি মেলে তাকিয়ে আছে। তার অবাক হওয়ার কারণ বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে থামা নয়। তার অবাক হওয়ার কারণ পুলিশের জিপ থেকে একজন মহিলা নেমে এসেছে। মোমেনের নিকট মেয়ে মানুষের সংজ্ঞা মানে সে হেসেল ঠেলবে জাতীয়। এসব কেস কাছারির সমস্যা কেন দেখবে? এজন্যই মেয়ে মানুষদের উচ্চশিক্ষিত হওয়া উচিত না। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। খবরদারি শুরু করে। এ জাতীয় মহিলাদের জন্যই দেশে ডিভোর্সের সংখ্যা এত বেশি। নিরুপমা মোমেনের সামনে গিয়ে দাঁড়াতেই সে জাফরের দিকে তাকিয়ে সালাম জানালো। সালামালাইকুম স্যার। ওয়া আলাইকুমুস সালাম।
ওই কেরা কনে আছস? স্যাররে বসার ব্যবস্থা কইরা দে। উঠোনে একটা চেয়ার ফেলা হলো। জাফর নিরুপমার দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ম্যাডাম আপনি বসুন। মোমেন একটু ইতস্তত করে বলল, ইয়ে মানে স্যার, আপনি দাঁড়িয়ে মহিলা মানুষকে বসতে দিলেন যে? জাফর ধমক দিয়ে বলল, মহিলা মানুষকে বসতে দিলাম মানে? আপনি চিনেন উনিকে? আপনার ভাতিজি মানে শাপলা মার্ডার কেসের প্রধান ইনভেস্টিগেটিং অফিসার। কথা না বাড়িয়ে আরেকটা চেয়ারের ব্যবস্থা করেন জলদি। ধমক খেয়ে মোমেন চুপসে গেল। সে দ্রুত আরেকটি চেয়ারের ব্যবস্থা করল। এবার নিরুপমা তার জিজ্ঞাসাবাদ শুরু করল। ভালো আছেন মোমেন সাহেব? অনিচ্ছা সত্ত্বেও মোমেন বিরস মুখে উত্তর দিল, জি। আপনার ভাতিজিকে কোথায় মৃত অবস্থায় পাওয়া গেছে তা অবশ্যই জানেন? জি। কি মনে হয়, কে করেছে এই কাজ? আমি কেমনে কমু? এক গ্রামের বাসিন্দা হইলে হয়তো আজ করতে পারতাম। থাকি অন্য গ্রামে। আরেক গ্রামের খবর কেমনে কমু? হুম। হক কথা বলেছেন মোমেন সাহেব। আচ্ছা ভিটা বাড়ি নিয়ে আপনাদের দুই ভাইয়ের মাঝে একটু সমস্যা চলছে শুনেছিলাম। হ, চলছে। একটু খুলে বলবেন বিষয়টা কি? বিষয় কিছুই না। সেই ভিটা বাড়িটা আমার। হোসেনরে এতদিন থাকবার দিছি। অহন আর দিমু না। তাই ভিটা খালি করবার কইছি। ভিটা কিভাবে আপনার হয়? আব্বায় মরণের সময় লেইখা গেছে। এবার জাফর হেসে বলল, তাই নাকি? কিন্তু আমরা যে শুনলাম আপনার বাবা মারা যাওয়ার সময় জোর করে টিপছাপ নিয়ে নিয়েছেন। মোমেন আমতা আমতা করে বলল, এত বড় মিথ্যা কথা ক্যারা কইল? জাফর বলল, গ্রামের লোকেরা মিথ্যা বলবে? জমি জমা বেচে অন্য গ্রামে পাড়ি জমিয়ে এখন ছোট ভাইয়ের শেষ সম্বল নিয়ে টান দেওয়ার চেষ্টা। মোমেন শরীরের সবটুকু শক্তি দিয়ে মাথা ঝাঁকাল। নিরুপমা বলল, শাপলাকে মেরে ভিটা বাড়ি মেরে দেওয়াটাই আপনার উদ্দেশ্য ছিল, তাই না মোমেন সাহেব? মোমেন এবার কেঁদে ফেলল। বলল, এসব কি কইতাছেন ম্যাডাম? আমি আমার ভাতিজিরে কেন মারুম? যে মানুষটা মৃত্যুশয্যায় বাবার টিপছাপ নিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিতে পারে, সে একটি ভিটার জন্য খুন করতে পারবে না? মোমেন হাউমাউ করে কেঁদে উঠল। বলল, খোদার কসম কইতাছি, এই কাম আমি করি নাই। আমার ভাতিজিরে আমি খুন করি নাই। নিরুপমা একরাশ সন্দেহ চোখে নিয়ে তাকিয়ে রইল মোমেনের দিকে। শাপলার মৃত্যু 18+ পর্ব 6। মোমেনের বাড়িতে আরও বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চলল। নিরুপমা যখন উঠে দাঁড়ালো তখন জাফর ফিসফিস করে জিজ্ঞেস করল, ম্যাডাম, এখন আপনি অবশ্যই হোসেন সাহেবের বাড়ি যাবেন? নিরুপমা হেসে উত্তর দিল, না, মকবুলের বাড়িতে। বিষয়টা জাফরের ভালো না লাগলেও সে মুখে কিছু বলল না। ইনভেস্টিগেশন শুরু করা উচিত ভিকটিমের বাড়ি থেকে। সেখানে নিরুপমা ভিকটিমের বাড়ি বাদ দিয়ে দুনিয়া চষে বেড়াচ্ছে। কি অদ্ভুত কাজ কারবার। মকবুলের বাড়িতে তাকে পাওয়া গেল না। সে এখনো বাজারে। জাফর জিজ্ঞেস করল, কিছুক্ষণ অপেক্ষা করবেন ম্যাডাম? না জাফর, অপেক্ষা করে কাজ নেই। চল আমরা বাজারের দিকে এগোই। জাফর নিরুপমাকে নিয়ে বাজারে গেল মকবুলের খোঁজে। দুপুর গড়িয়েছে। বাজার কোলাহল মুক্ত। মকবুলের দোকানের কাঠের দরজা সামান্য খোলা। জাফর নিঃশব্দে দোকানের দিকে এগিয়ে গিয়ে দরজা ধাক্কা দিল। মকবুলের দেখা মিলল অল্পবয়সী একজন মেয়ের সাথে। কাপড়ের বেঠিক অবস্থা। নিরুপমা এবং জাফর দুজনেই অপ্রস্তুত হয়ে গেল। মকবুলের বুকেও দিরিম দিরিম শব্দ হচ্ছে। অল্পবয়সী মেয়েটাকে খুব একটা বিচলিত হতে দেখা গেল না। সে শান্ত ভঙ্গিতে তার গায়ের কাপড় ঠিক করে দোকান থেকে বেরিয়ে গেল। মনে হয় এরকম পরিস্থিতির মোকাবেলা মেয়েটাকে নতুন করতে হয়নি। মকবুল লুঙ্গি ঠিক করতে করতে বলল, কে আপনি? কারে চান? এত বড় সাহস! না বইলা দরজা খুইলা ঢুইকা গেছেন। জাফর মকবুলের নোংরা গেঞ্জি গলার কাছ থেকে ধরে টান দিল। ধমকের সুরে বলল, মেয়ে নিয়ে ফুর্তি করা হচ্ছে? এটুকু বলেই সে ক্ষান্ত হল না। মকবুলের গালে গায়ের সর্বশক্তি দিয়ে চড় বসিয়ে দিল। একই সাথে নিজের পরিচয়ও দিল। মকবুল গালে হাত দিয়ে বসে পড়ল। নিরুপমা বলল, বাড়িতে বউ নেই? মকবুল নাকি সুরে বলল, আছে ম্যাডাম। বউ বাদ দিয়ে অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করতে খুব ভালো লাগে তাই না? মকবুল মাথা নিচু করে বসে রইল।
জাফর করল, এরকম নোংরামি তুই শাপলার সাথেও করেছিস? অতটুকুন বাচ্চাটাকেও ছাড় দেসনি? তোদের মতো মানুষের বেঁচে থাকাটাই অন্যায়। নিরুপমা জিজ্ঞেস করল, সেদিন কি হয়েছিল? কোনোদিন ম্যাডাম? জাফর পুনরায় ধমক দিয়ে বলল, একদম নাটক করবি না। আমরা কিন্তু সব জানি। মিথ্যা কথা বলে বা কথা লুকিয়ে নিজের বিপদ আর বাড়াস না ভেড়া। মকবুল বলল, স্যার বিশ্বাস করেন আমি কিছু করি নাই। নিরুপমা হেসে জিজ্ঞেস করল, করেননি নাকি করতে পারেননি? ম্যাডাম আমি স্বীকার করি, আমার নিয়ত খারাপ ছিল। কিন্তু সেই দিনের পর থেকে আমি শাপলার দিকে খারাপ নজরে তাকাই নাই। নিরুপমা বলল, খারাপ নজরে তাকাননি ঠিক আছে, কিন্তু বাজারে এতগুলো মানুষের সামনে অপমানিত হতে দেখে ক্রোধের সৃষ্টি অবশ্যই হয়েছিল। আর সেই ক্রোধ থেকে মেয়েটাকেই মেরে ফেলেছেন। মকবুল অবাক হয়ে বলল, কি কইতাছেন এসব ম্যাডাম? শাপলারে কেন মারুম? জাফর বলল, কেন আবার? প্রতিশোধ নিতে। হোসেনকে তুই মেরে ফেলার হুমকি দেসনি? হোসেনকে মারিসনি কিন্তু ওর মেয়েকে মেরেছিস। মকবুল করজোর করে বলতে লাগল, জীবনে মেলা পাপ করছি ম্যাডাম, কিন্তু খুন করার মতো মহাপাপ কোনোদিন করি নাই। কোনোদিনও না। নিরুপমা বলল, পূর্ব দিকের নদীর ধারে সেদিন আপনি বাদে কেউ ছিল না। আপনিই প্রথম লাশের কাছে গিয়েছিলেন। ম্যাডাম, আমি সত্যিই সদাই আনতে শহরে গেছিলাম। ফেরনের পথে শাপলারে মরা অবস্থায় পইরা থাকবার দেখছি। এইডা কওয়া কি আমার দোষ হইয়া গেছে? এ কথা বলে মকবুল ঝোড়ো করে কেঁদে ফেলল। সে আরও বলল, হোসেনের কিন্তু ওর মায়ার প্রতি কোনো মায়া নাই, ম্যাডাম। গেরামের যারেই জিগাইবেন, হেই কব। নেশা কইরা বউ পোলাপাইনরে মারত। একবার মায়ারে কোপ দিবারও গেছিল। হের বউরে জিগা দেইখেন। আপনারা আমারে সন্দেহ করতাছেন। জাফর নিরুপমার দিকে তাকালো। দেখল, তার তীক্ষ্ণ দৃষ্টি যেন মকবুলের অঙ্গভঙ্গি, কথা বলার ধরন গভীরভাবে পর্যবেক্ষণ করে চলছে। মনোয়ারা স্বামীকে নিয়ে খেতে বসেছে। মনোয়ারা আজ পোলাও মাংস রান্না করেছে। তারা গল্প করছে, সাথে দুপুরের খাবারের পর্ব মিটিয়ে নিচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে না বাড়ির ওপর দিয়ে এতবড় ঝড় বয়ে গেছে। বাড়িতে মৃত্যুগন্ধের পরিবর্তে রান্নার গন্ধ ম করছে। নিরুপমা উঠোনে ঢুকল। তার পিছে পিছে জাফর ঢুকল। হোসেন এবং মনোয়ারা দুজনেই তাদের উঠোনে ঢুকতে দেখল। কিন্তু দুজনেই মুখে ভ্রুক্ষেপহীন ভাব ফুটিয়ে রইল। শুধুমাত্র মনোয়ারা তার স্বভাবসুলভ শাড়ির আঁচল ঠিক করল। জাফর জিজ্ঞেস করল, ভালো আছেন হোসেন সাহেব? জি, ভালো। এখনো তো 40 দিন হলো না মেয়ে মারা গেছে। বাড়িতে দেখি পোলাও মাংসের গন্ধ ম করছে। হোসেন কোনো কথা বলল না। চুপ করে খেতে লাগল। জাফর বলল, খান খান, কবজি ডুবিয়ে খান হোসেন সাহেব। মনোয়ারা খাবারের তার প্লেট নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। হোসেন উঠান থেকে চিৎকার করে বলল, উঠানে স্যার আর ম্যাডামের বসবার ব্যবস্থা কর। মনোয়ারা উঠোনে দুটো চেয়ার এনে দিল। এরপর পুনরায় ফিরে গেল। নিরুপমা একটা জিনিস লক্ষ্য করল। মনোয়ারা সব কাজ বা হাত দিয়ে করে। নিরুপমার মাও সব কাজ বা হাত দিয়ে করত। শাপলার মৃত্যু পর্ব 7-18 সতর্ক। জাফর হোসেনকে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার মেয়েকে খুন করা হয়েছে, আর আপনি নিশ্চিন্ত মনে পোলাও মাংস খাচ্ছেন? হোসেন খুব স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি যদি এখন মন কালা কইরা বইসা থাকি, আমার মায়ারে কি ফিরা পামু? জাফর বলল, ফিরে পাবেন না ঠিক আছে। তাই বলে কি আপনাদের মাঝে কোনো অনুভূতি কাজ করছে না? হোসেন বলল, না, যা চইলা গেছে তা নিয়া পইরা থাকার মতো মানুষ আমি না। নিরুপমা আর চোখে তাকাল মনোয়ারার দিকে। মনোয়ারা উঠোনে চেয়ার পেতে বারান্দায় ফিরে গেছে। মেঝেতে জড়োসড়ো হয়ে বসে আছে। কিন্তু সে জাফর বা নিরুপমা কারো দিকেই তাকাচ্ছে না। সে উদাস ভঙ্গিমায় তাকিয়ে আছে দিগন্তে। মনোয়ারার চেহারার মাঝে শূন্যতা ছেয়ে আছে। নিরুপমা ধীর পায়ে মনোয়ারার কাছে গেল। উঁচু বারান্দায় তার পাশেই বসল। মনোয়ারা তার স্বভাব মতো শাড়ির আঁচল ঠিক করল। নিরুপমা নরম কণ্ঠে জিজ্ঞেস করল, ভালো আছেন? মনোয়ারা উত্তর দিল, জি ভালো। নিরুপমা বলল, শাপলার খুনিকে আমরা যত দ্রুত সম্ভব ধরে ফেলব।
মনোয়ারা হেসে বলল, ওর খুনিরে ধরবার পারবেন না। নিরুপমা অবাক হয়ে বলল, কেন? কেন ধরতে পারবো না? ওরে কোনো মানুষ খুন করে নাই। খুন করছে ভূত। সাদা শাড়ি পরা ভূত। সাদা শাড়ি পরা ভূত? ভূত বলে কিছু নাই। আপনারা শিক্ষিত মানুষ। আপনিগো এইডাই মনে হইব। কিন্তু এই গ্রামে একটা ভূত আছে যে সাদা শাড়ি পইরা ঘুইরা বেড়ায়। নিরুপমা দেখল মনোয়ারার চোখ জোড়া চকচক করছে। সে বোঝার চেষ্টা করল মনোয়ারা মনগড়া কোনো কাহিনী শোনানোর চেষ্টা করছে কিনা। কিন্তু মনোয়ারা কেন মনগড়া কাহিনী নিরুপমাকে শোনাবে? তার স্বামীকে বাঁচানোর জন্য? হাজারটা প্রশ্ন মাথায় চড়কির মতো ঘুরপাক খাচ্ছে নিরুপমার। মাথা ব্যথা করছে তার। চারিদিকে এত সাসপেক্ট। মোমেন, মকবুল এমনকি হোসেন নিজেও সাসপেক্টদের তালিকাভুক্ত। বারবার কোনো একটি ক্লু সে অনিচ্ছায় এড়িয়ে যাচ্ছে। কিন্তু সেই ক্লুটা কি? জিজ্ঞাসাবাদ শেষ করে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে নিরুপমা বাড়ি ফিরল। ফ্রেশও হলো না। বিছানায় গা এলিয়ে দিল। টানা 2 ঘন্টা ঘুমানোর পর মাথা ব্যথার নিবৃত্তি ঘটল। নিরুপমা রোজকার মতোই এক মগ কফি নিয়ে স্টাডি রুমে ঢুকল। সাদা রঙের বোর্ডে কালো মার্কার দিয়ে 3 জন সাসপেক্টের নাম লিখা। মকবুল, হোসেন এবং মোমেন। প্রতিটি সাসপেক্টের নিচে খুনের মোটিভ কি হতে পারে তা উল্লেখ করা। নিরুপমা প্রায় ঘন্টা দেড়েক নিজের স্টাডি রুমে কাটাল। এরপর বেশ ফুরফুরে মেজাজে বেরিয়ে এল। পরদিন সকাল। নিরুপমার ঘুম ভাঙ্গল জাফরের ফোন পেয়ে। সে ঘুমোজড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ জাফর, বল। একটা দুঃসংবাদ আছে ম্যাডাম। কি দুঃসংবাদ? আরেকটি মেয়ের লাশ পাওয়া গেছে। কি বলেন? কোথায়? গ্রামের পূর্ব দক্ষিণে একটি ছোট্ট জঙ্গলের মতো আছে। সেখানে পাওয়া গেছে। মেয়ের বয়স? শাপলার বয়সী ম্যাডাম। নিরুপমা চুপ করে রইল। ফোনের অপর পাশের নীরবতার কারণ বুঝতে পেরে জাফর বলল, ম্যাডাম, আপনার আজকে আসার দরকার নেই। আমি ক্রাইম সিন স্টাডি করে আপনাকে ইনফরমেশন পাঠিয়ে দিই? এভাবে হয় না জাফর। আমি যাব। তুমি গাড়ির ব্যবস্থা কর। জাফর বলল, জি ম্যাডাম। গ্রামের লোকেরা ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। পর পর 2টি খুন হয়ে গেল। এরকম ঘটনা এই গ্রামে আগে কখনো হয়নি। লাশের চারিপাশে পুলিশ হলুদ ফিতা দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে। নিরুপমা এসে ক্রাইম সিন পর্যবেক্ষণ করল। এই মেয়েটিকেও মাথায় আঘাত করে মেরে ফেলা হয়েছে। ঠিক যেভাবে শাপলাকে খুন করা হয়েছিল। নিরুপমা এবং জাফর মিলে উপস্থিত লোকদেরও জিজ্ঞাসাবাদ করল। সবার একই কথা, এ কাজ কোনো অশরীরীর। সাদা শাড়ি পরে নদীর পাড়ে সে ভেসে বেড়ায়। সেই ভূত বা প্রেতাত্মাই এভাবে খুন করছে। জাফর নিরুপমাকে আলাদা ডেকে ফিসফিস করে বলল, ম্যাডাম, কি মনে হয়? পর পর 2টো খুন, তাও আবার একইভাবে। গ্রামের এই বাচ্চা মেয়েগুলো কোনো সিরিয়াল কিলারের পাল্লায় পড়ল না তো? নিরুপমা বলল, বুঝতে পারছি না, জাফর। তবে এটুকু বুঝতে পারছি এই গ্রামের মেয়েগুলো ভয়ঙ্কর বিপদের মাঝে আছে। এরা কেউ নিরাপদ নয়। জাফর বলল, ম্যাডাম, বিষয়টা তো সবাইকে জানানো উচিত। চিন্তিত স্বরে নিরুপমা বলল, সে তো আমিও জানি জাফর। কিন্তু গ্রামের প্রতিটি মানুষ পরপর 2টি খুনের কারণে ভয় অস্থির। এর মাঝে যদি একথা উল্লেখ করে বলা হয় পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তাহলে ম্যাডাম কি করা যায়? রাতে যদি এখানে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়? ভালো হয় ম্যাডাম। ঠিক আছে, আমি রাইসুলদার সাথে এই বিষয়ে কথা বলছি। নিরুপমার সাসপেক্টদের তালিকায় এবার একজন আগন্তুক যুক্ত হল। স্টাডি রুমের সেই সাদা বোর্ডে মকবুল, হোসেন এবং মোমেনের পাশে একটি প্রশ্নবোধক চিহ্ন যুক্ত হল। যার মোটিভ নিরুপমার অজানা। ইনভেস্টিগেটিং অফিসার রাইসুল গ্রামে পুলিশের টহলের ব্যবস্থা করে দিলেন। অবশ্য তার প্রয়োজন ছিল না। গ্রামের লোকেরা বেশ সচেতন হয়ে গেছে। সন্ধ্যের আগেই আজ বাজার একদম ফাঁকা। অন্যদিন 2-1টি দোকান খোলা থাকে। রেডিওতে অশ্লীল সব গান বাজিয়ে গভীর রাত পর্যন্ত তাস খেলা চলে। শেষকল দোকানের মালিকেরাও আজ সূর্য তার নীড়ে ফেরার আগেই বাড়ি ফিরে গেছে। কোলাহলময় এই গ্রাম যেন মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। শুকতারার দেখা তখন পূর্ব আকাশে মিলছে। একটু পরেই ফরের আজান দিবে। টহল শেষে পুলিশরাও বেশ ক্লান্ত। চোখ বুজে এসেছে সবার। এরই মাঝে একজন কনস্টেবলের বাথরুম চাপল।
সে পুলিশের জিপ থেকে নেমে পাশেই একটি গাছের গোড়ায় দাঁড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে লাগল। ঠিক এমন সময় সে দেখল নদীর ধারে সাদা শাড়ি পরিহিত একটি অবয়ব হাঁটছে। অবয়বটি দেখে ঠাহর করা যাচ্ছে না সে পুরুষ নাকি নারী। তাকে দেখে মনে হচ্ছে না সে পা ফেলে হাঁটছে। তাকে দেখে মনে হচ্ছে সে ভাসছে। কনস্টেবল দৃশ্যটি দেখে মারাত্মক ভয় পেল এবং উক্ত স্থানেই জ্ঞান হারাল। শাপলার মৃত্যু 18+ সতর্ক। নিরুপমার সামনে কনস্টেবল দাঁড়িয়ে আছে। থরথর করে কাঁপছে সে। নিরুপমা শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, জল খাবেন? কনস্টেবল হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাকে জল খেতে দেওয়া হলো। দক্ষিণ দিক থেকে দমকা হাওয়া তেড়ে আসছে। দমকা হাওয়ায় শরীর হিম হয়ে আসছে। নিরুপমার মনে হলো বাতাসে মৃত্যুর গন্ধ পাচ্ছে সে। দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আরও অনেকগুলো তাজা প্রাণ চলে যাবে। অজানা আতঙ্ক নিরুপমার মনে জেঁকে বসল। সে কনস্টেবলকে জিজ্ঞেস করল, আপনার নাম? হরিশ। হরিশ সাহেব, আপনার সাথে আগামীকাল যে ঘটনাটি ঘটেছে তা খুলে বলুন। আমি রিকোয়েস্ট করে বলছি, ঠিক যা ঘটেছে সেটিই শেয়ার করবেন। বানিয়ে বা বাড়িয়ে কিছু বলবেন না। হরিশ মাথা নেড়ে বলল, যে আচ্ছা, শুরু করুন। ম্যাডাম, গতকাল রাতের শেষভাগে আমার খুব জোরে চাপে। চাপে মানে? মানে ম্যাডাম। করছেন কেন? যা বলতে চান সোজাসুজি বলুন। গতকাল রাতের শেষ ভাগে আমি মূত্র বিসর্জন দিতে যাই ম্যাডাম। হরিশের কথা শুনে নিরুপমার হাসি পেল বটে, তবে বহু কষ্টে সে হাসি চাপিয়ে রাখল। যত যাই হোক, কর্মক্ষেত্রে প্রফেশনালিজম নামক বস্তুটি বজায় রাখা জরুরি। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তারপর কি হয়েছে? হরিশ ইশারায় একটি গাছ দেখিয়ে বলল, আমি এই গাছের গোড়ায় দাঁড়িয়ে কাজ সারছিলাম ম্যাডাম। তখন দেখলাম নদীর পার ঘেঁষে সাদা শাড়ি পরা একটি প্রেতাত্মা ভেসে ভেসে যাচ্ছে। এরপর কি হয়েছে মনে নেই ম্যাডাম। জাফর বলল, ম্যাডাম, হরিশকে সকালে সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে। নিরুপমা সব বুঝে ফেলেছে এমনভাবে মাথা নাড়ল। জাফর নিরুপমার কানে ফিসফিস করে বলল, কি করব ম্যাডাম? হরিশকে 2 দিনের ছুটি দিয়ে দিন সম্ভব হলে। বেচারা দারুণ ভয় পেয়েছে। ডিউটি করতে পারবে কিনা এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ঠিক আছে ম্যাডাম, আমি বড় স্যারের সাথে কথা বলে হরিশকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে ম্যাডাম, ডক্টর আশুতোষ ব্যানার্জি ফোন করেছিলেন। কি বলেছেন? ল্যাবে যেতে বলেছেন। কেস নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে। চলুন তাহলে যাওয়া যাক। ডক্টর ব্যানার্জি মনোযোগের সহিত দ্বিতীয় লাশটি পর্যবেক্ষণ করছেন। মেয়েটি শাপলার বয়সী। নাম রিনা। তাকে ঠিক একইভাবে মারা হয়েছে যেভাবে শাপলাকে মেরে ফেলা হয়েছিল। নিরুপমা জাফরের পিছে পিছে ল্যাবে ঢুকল। ল্যাবে ঢোকার সাথে সাথে তার মনে হলো সে অর্ধেক জমে গেছে। এখানে 24 ঘন্টাই বিজবিজ শব্দে এসি চলে। কোলাহলে পরিপূর্ণ এই শহরের মাঝেই যেন অন্য একটি দুনিয়া হলো এই ফরেনসিক ল্যাব। যেখানে শহরের আনাচে কানাচে পড়ে থাকা নিথর দেহগুলোকে একত্রিত করা হয়। জাফর ল্যাবে ঢুকে ডক্টর ব্যানার্জির সাথে হাত মেলালো। এরপর নিরুপমার সাথে পরিচয় করিয়ে দিল। ইনি প্রাইভেট ডিটেকটিভ মিসেস নিরুপমা চক্রবর্তী। বিখ্যাত ক্রিমিনাল লয়ার ইন্দ্রজিৎ চক্রবর্তীর স্ত্রী। ম্যাডাম, আমাদের কেসের প্রধান ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে কাজ করছেন। হ্যালো ডক্টর ব্যানার্জি। নাইস টু মিট ইউ। হ্যালো মিসেস চক্রবর্তী। তবে আমাদের সাক্ষাৎ হওয়াটা নাইস নাকি আনপ্লিজেন্ট সেটা একটু পর বোঝা যাবে। নিরুপমা হেসে বললেন, এ কথা বলছেন কেন? ডক্টর ব্যানার্জি বললেন, বলছি কারণ রিনার পোস্টমর্টেমে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের পর তাকে ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলা হয়েছে। নিরুপমা এবং জাফর অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। এতটুকু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে ভাবতেই নিরুপমার চোখ ভিজে উঠল। কিভাবে পারে এরা পশুসুলভ আচরণ করতে? নিরুপমা দাঁতের ফাঁক দিয়ে মনের অজান্তেই গালি দিয়ে উঠল। বাস্টার্ড। সিমেন্ট পাওয়া গিয়েছে? না। তবে ভাজাইনাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সিমেন্ট পাওয়া গেল না কেন? বিষয়টা নিয়ে আমিও অবাক হয়েছি। পানি দিয়ে উক্ত স্থান না ধুলে অবশ্যই সিমেন্টের উপস্থিতি থাকার কথা।
যদি ধর্ষক ধর্ষণের পর সত্যিই উক্ত স্থান জল দিয়ে ধুয়ে ফেলে, তাহলে রেপিস্টকে ধরতে ভালো বেগ পেতে হবে ডক্টর ব্যানার্জি। অবশ্যই। রেপিস্ট চালাক একই সাথে চতুর। সেজন্যই আপনার নাইস টু মিট ইউ এর উত্তরে সেইম টু ইউ বলা হয়নি। নিরুপমা হাসল। ডক্টর ব্যানার্জির গালেও হাসির রেখা। জাফর ফিসফিস করে বলল, ম্যাডাম, এখন কি করব? কি আর করবেন? নতুন উদ্যমে কেসের ইনভেস্টিগেশন শুরু করুন। বুঝলেন মিস্টার জাফর, এই কেসটির গভীরতা ঠাহর করা যাচ্ছে না। ব্ল্যাক হোলের মতো টেনে নিয়ে যাচ্ছে তিমিরাচ্ছন্ন জগতে। দেখতে দেখতে দুটো খুন হয়ে গেল। এখনো ক্রিমিনালের ত্রিসীমানায় ঘেঁষতে পেরেছি কিনা জানি না। তবে আমার মন অন্য কথা বলছে। কি কথা ম্যাডাম? ক্রিমিনাল আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে অথচ আমরা তাকে কিঞ্চিত পরিমাণে সন্দেহও করছি না। মিস্টার জাফর, পুলিশের টহলের ব্যবস্থা আরও জোরালো করতে বলুন। ক্রিমিনাল তার পরবর্তী ভিকটিমের আশায় ফাঁদ পেতে বসে আছে কিনা, আমরা জানি না। রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। ওকে ম্যাডাম, আমি বলে দিচ্ছি, শাপলার মৃত্যু নয়। থ্রিলার 18+। 20 বছর আগের কথা। নদীর ধারে একটি মেয়ে ছুটে বেড়াচ্ছে। আপনমনে খেলছে। তার দুপায় সস্তা নুপুর। সে নুপুরের ঝুনুর ঝুনুর শব্দ ভেসে বেড়াচ্ছে বাতাসে। পশ্চিমে বৈশাখের কালো মেঘের আনাগোনা। কিছু সময় গড়াতে না গড়াতেই ঝুপ করে বৃষ্টি নামে আকাশ ফুঁড়ে। মেয়েটির মন খারাপ হয়ে যায়। কারণ তার বন্ধুরা এখনো আসেনি। বন্ধুদের সাথে আম কুড়াতে যাওয়ার কথা আজকে। মেয়েটি বৃষ্টিতে ভিজে ভিজে ক্ষণিককাল বন্ধুদের জন্য অপেক্ষা করে। কিন্তু কারো দেখা মেলে না। এরপর সে একা আমবাগানের দিকে অগ্রসর হতে থাকে। আম বাগানটি গ্রামের মাতাব্বরের। বাগানের দেখভাল করার জন্য মালি রাখা হয়েছে। চতুর্দিকে বেড়া দেওয়া। বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হচ্ছে সমানতালে। মালি তার ঘরে বসে সিগারেট ফুঁকছে আর রেডিওতে গান শুনছে। পুরনো দিনের গান। যদিও বৃষ্টির জন্য রেডিওর গান ভালোমতো শোনা যাচ্ছে না। ঝিঝি শব্দ বেরুচ্ছে। হঠাৎ মালি জানালা দিয়ে দেখল একটি বাচ্চা মেয়ে বেড়া টপকিয়ে বাগানে ঢুকছে। বৃষ্টিতে তার শরীর ভিজে গেছে। স্তনযুগল কেবল মাত্র স্ফীত হওয়া শুরু করেছে। তবুও ভেজা কাপড়ে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। মালি সিগারেটটি ফিল্টার পর্যন্ত টেনে শেষ করল। মাতাব্বরের বাড়ির ঠিক পেছনে আম বাগান। আশেপাশে আর কোনো বাড়ি নেই। তার ওপর বৈশাখের তুমুল ঝড় বৃষ্টি। আকাশ কাঁপিয়ে চিৎকার করলে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। মেয়েটি তার ফ্রক ঠোলের মতো করে ধরে আম টুকিয়ে রাখছে। উবু হয়ে আরও একটি আম কুড়ানোর সময় কেউ খপ করে তার হাত ধরে ফেলল। মেয়েটি ভয় পেয়ে গেল। মুঠি করে ধরে রাখা ফ্রকের অংশটি ছেড়ে দিল। ফলে কুড়িয়ে নেওয়া বাকি আমগুলোও নিচে পড়ে গেল। মালি গম্ভীর মুখে বলল, এখানে কি করছিস? ঝড় বৃষ্টির দিনে মাতাব্বরের বাড়িতে আম চুরি করা হচ্ছে? মেয়েটি থতমত খেয়ে বলল, আমি তো আম চুরি করতাছি না মামা। বাতাসে পইরা থাকা আম কুড়াইতাছি। তোর এত বড় সাহস? মাতাব্বরের আম বাগানে ঢুইকা আম কুড়াস? সাহেব এডা শুনলে মাইর একটাও মাটিতে পড়ব না। জানস? মেয়েটি মিনতি করে বলল, আচ্ছা মামা, আমি আর আম কুড়ামু না। আমারে যাইতে দেন। মালি বুক থেকে পা পর্যন্ত মেয়েটিকে একবার দেখল। খ্যাক করে হেসে বলল, এইভাবে তোরে যাইতে দিলে কি আমার ডিউটি করা হবরে? সাহেবের কাছে আমি কি জবাব দিমু? আমার ভুল হইয়া গেছে মামা। আমারে যাইতে দেন। আর কোনোদিন আমি আম কুড়াইতে আসুম না। এইভাবে তোরে যাইতে দেওয়া যাব না। মালি একথা বলার সাথে সাথে কাছে কোথাও বজ্রপাত হলো। সে ডানে বামে তাকিয়ে বলল, ঠাডা পড়তাছে। বাইরে দাঁড়াইয়া কথা কওয়া যাব না। আমার ঘরে আয়। মেয়েটি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, মামা, আমি বাড়ি তো যামু। আমারে যাইতে দেন। মালি কোনো উত্তর দিল না। বিশ্রীভাবে হাসল। এরপর মেয়েটির হাত আরও শক্ত করে ধরে টানতে টানতে নিজের ঘরের দিকে নিয়ে গেল। মেয়েটি প্রাণপণে চেষ্টা করছে নিজেকে মালির হাত থেকে ছাড়ানোর। তার পঞ্চইন্দ্রিয় বিপদের ইঙ্গিত দিচ্ছে। মেয়েটি চিৎকার করল। কিন্তু হায়! প্রকৃতির গর্জনের কাছে তার চিৎকার নিতান্তই তুচ্ছ। অসহায় মেয়েটি সাহায্য চাইছে। মালি নিজের ঘরের দরজা ততক্ষণে ভিড়িয়ে দিয়েছে। জানালার পর্দাও টেনে দিয়েছে।
মেয়েটির পায়ের নুপুরের শব্দ শোনা যাচ্ছে। ঝুনুর ঝুনুর, ঝুনুর ঝুনুর। মেয়েটা যখন বাসায় ফিরল তখন সন্ধে ঘনিয়ে এসেছে চারিদিকে। মালি জোর করে 5টি আম দিয়ে দিয়েছে। মেয়েটি ব্যথায় হাঁটতে পারছিল না। কোনোভাবে নিজের বাড়ি পৌঁছে ভেজা বারান্দায় গা এলিয়ে দেয়। আমগুলো গড়াগড়ি খেতে থাকে আশেপাশে। পরের দিন সূর্য ওঠার আগেই পুরো গ্রামে বিষয়টি জানাজানি হয়ে গেল। কানাঘুষো শুরু হলো। মেয়ের বাবা মাতাব্বরের পা ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। বিচার চাইল। মাতাব্বর সুষ্ঠু বিচার করবে বলে আশ্বাস দিল। মালিকে ডাকা হলো। গোটা গ্রামের সবার সামনে তাকে সজোরে চড় মারা হলো। ব্যাস এটুকুই। একজন উঠতি বয়সী কিশোরীকে ধর্ষণের শাস্তি হিসেবে ভরা মজলিসে চড় মারাটাই যেন যজ্ঞ শাস্তি। মেয়ের বাবার হাতে 50 টাকা গুজে দিতে দিতে মাতাব্বর বলল, উঠতি বয়সের মাইয়া, বিয়া তো দাওয়ান লাগবো। বিষয়টা নিয়া বাড়াবাড়ি করলে তোমারই ক্ষতি। মালির আর কি হইব? পুরুষ মানুষ। চাইপা যাও। তোমার মেয়ারে বিয়া দেওয়ার দায়িত্ব আমার। এই 50 টাকার ভ্যালু তখন ঢের বেশি। মেয়ের বাবা চেপে গেল। ধর্ষণের শাস্তি শুধুমাত্র একটি চড়েই বহাল রইল। তবে গ্রামের মানুষেরা মেয়েটিকে নষ্টা হিসেবে আখ্যায়িত করল। এ অবশ্য নতুন কিছু না। পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার পর বীরাঙ্গনাদেরও একই চোখে দেখা হয়েছে। তাদের সমাজ গ্রহণ করেনি। অথচ তাদের যত বিসর্জন এবং অমানবিক অত্যাচার মাথা নত করে পেতে নেওয়ার পেছনে কারণ ছিল একটাই, স্বাধীন বাংলাদেশ চাই। মেয়েটির বেঁচে থাকা তখন বিভীষিকাময়। প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করতে লাগল সে। বাকি 10টা মেয়ের মতো স্বাভাবিকভাবে বেঁচে থাকার যুদ্ধ। তবে গ্রামের মানুষেরা মেয়েটিকে তার অবস্থান বুঝিয়ে দিত বারংবার। বছর কয়েক পার হল। মাতাব্বর মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। ভালো একজন ছেলে পাওয়া গেছে। ব্যবসা করে। পূর্বের ঘটনা সব জানে তবুও মেনে নিয়েছে। মেয়েটির বিয়ে হয়ে গেল। তবে একটি কিন্তু রয়ে গেল। সেই কিন্তুটি রহস্যে ঘেরা। এই রহস্যের উদ্ঘাটন করা মোটেও সহজ নয়। শাপলার মৃত্যু 10-18+ সতর্ক। থ্রিলার। বর্তমান সময়ে বেলা 10টা বাজে। নিরুপমা বেঘরে ঘুমাচ্ছিল। আজকের দিনটা সে ছুটি কাটাবে। শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। ইন্দ্রজিতের হাতের স্পর্শে তার ঘুম ভেঙে গেল। সে নিরুপমার কপালে চুমু খেয়ে বলল, এই যে আমার গোয়েন্দা বউ। না খেয়ে পড়ে পড়ে শুধু ঘুমালে চলবে? নিরুপমা ভ্রু কুঁচকে বলল, আমার খেতে ইচ্ছে করছে না, ইন্দ্র। আর একটু ঘুমাবো। ইন্দ্রজিৎ দুদিকে মাথা নেড়ে বলল, ঘুমাবে। অবশ্যই ঘুমাবে। কিন্তু না খেয়ে নয়। উঠো, উঠো। ব্রেকফাস্ট করে নাও জলদি। ইন্দ্রজিৎ নিরুপমাকে টেনে শোয়া থেকে উঠে বসালো। ব্রেকফাস্টের আইটেমগুলো হলো কফি, 2 পিস ব্রেড, ডিম অমলেট সাথে ফল। নিরুপমা খেতে খেতে বলল, চেম্বারে যাচ্ছ? হু। তোমার রানিং কেসটা নিয়ে কথা বলা হলো না এখনো। ফ্যাক্ট কি? ফ্যাক্টটা খুব ইন্টারেস্টিং। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছিল। এক পর্যায়ে স্বামী তার রাগ ধরে না রাখতে পেরে হাতের কাছে থাকা কাচের গ্লাস দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এন্ড গেস হোয়াট? স্ত্রী সাথে সাথে মারা গিয়েছে। রাইট। তার মানে মার্ডার কেস? নট রিয়েলি। আমার মন বলছে কালপাবল হোমিসাইড। মার্ডার নয়। কালপাবল হোমিসাইড কি? দেখো, একটি মার্ডার বা খুন করার ক্ষেত্রে ইন্টেনশন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি পদক্ষেপ তোমার পূর্বপরিকল্পিত হতে হবে। মানুষটিকে মারার ইচ্ছে থাকতে হবে। সেই ইচ্ছের সহিত মানুষটিকে গুরুতরভাবে আঘাত করতে হবে। এরপর মারা গেলে সেটাকে আমরা মার্ডার বলি। কিন্তু কালপাবল হোমিসাইডে কাউকে মেরে ফেলার বিষয়টি একদমই ইন্টেনশনাল হয় না। গ্রেইভ এন্ড সাডেন প্রভোকেশন থাকে। অর্থাৎ ভিকটিম অবশ্যই যে কোনো ভাবে অফেন্ডারকে প্রভোক করবে। এবং অফেন্ডার এমন কোনো অ্যাকশন গ্রহণ করবে যার ফলে ভিকটিম মারা যাবে। নিরুপমা বলল, আসলেই ইন্টারেস্টিং। তোমার কেসটা নিয়ে অনেক ঝামেলার মাঝে আছো মনে হচ্ছে। নিরুপমা চিন্তিত স্বরে বলল, আমি পাজেলড ইন্দ্র। 2টো খুন হলো। প্রথম খুনের ইনভেস্টিগেশন চলাকালীন দ্বিতীয় খুন হলো। ধর্ষণের আলামতও পাওয়া গেল যেটা শাপলার ক্ষেত্রে ছিল না। ইন্দ্রজিৎ ভ্রু কুঁচকে বলল, অদ্ভুত বিষয় কি জানো? কি?
শাপলার পোস্টমর্টেমে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। সিরিয়াল কিলিং এর ক্ষেত্রে সাধারণত ক্রিমিনাল এর কর্মকাণ্ডের মাঝে স্বতন্ত্র কিছু থাকে না। প্রথম খুন যেভাবে করে, পরের খুনও একইভাবে করে থাকে বা করার চেষ্টা করে। খুন করে ধর্ষণ করার বিষয়টিতে খুনির মোটিভেই বিশাল পার্থক্য। নিরুপমা জিজ্ঞেস করল, তুমি ঠিক কি বলতে চাইছো ইন্দ্র? আমি বলতে চাইছি, এখানে একাধিক মানুষের আধিপত্য আছে কিনা বিষয়টি যাচাই করে দেখ। হয়তো খুনি একজনই কিন্তু ধর্ষক অন্য কেউ। তার মানে তুমি বলতে চাইছো গ্রামের কেউ নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত? শিওর হয়ে বলতে পারছি না, তবে অস্বাভাবিক কিছু নয়। দেখো নীরু, নেক্রোফিলিয়ার মাঝেও তো ধরন আছে। যদি নেক্রোফিলিয়া হোমিসাইডে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে অফেন্ডার ভিকটিমের মৃতদেহের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে জড়ানোর জন্য খুন করবে। আবার রেগুলার নেক্রোফিলিয়ায় আক্রান্তরা শুধুমাত্র মৃতদেহে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ব্যবহার করে থাকে। যদি অফেন্ডার নেক্রোফিলিয়া হোমিসাইডে আক্রান্ত হতো সেক্ষেত্রে। ইন্দ্রজিৎ এর কথা শেষ হবার আগেই মুখের কথা ছিনিয়ে নিরুপমা বলল, শাপলাকেও খুন করার পর ধর্ষণ করত। এক্স্যাক্টলি। ইন্দ্র, এই কেসটা কতটা ডার্ক ভেবে দেখেছ? একদম অন্ধকারে আচ্ছন্ন। আধারের ফাঁকে আলোর দেখা মিলে। তাই হাল ছেড়ো না। নিরুপমা হেসে মাথা নাড়ল। ইন্দ্রজিৎ বলল, আচ্ছা আমি চেম্বারে যাব। তুমি টেনশন করো না। দরজা লাগিয়ে দিয়ে যাও। এরপর খাওয়া শেষ করে আরেকটু ঘুমাও। সদর দরজা খুলে ইন্দ্রজিৎ থমকে দাঁড়ালো। দরজার সামনে ছোট্ট একটি বাদামি প্যাকেট পড়ে আছে। উপরে লিখা মিসেস নিরুপমা। হাতের লেখা অপরিপক্ক। নিরুপমা মাত্রই ইন্দ্রজিৎ এর পেছনে এসে দাঁড়িয়েছে। বাদামি প্যাকেটটি তার দৃষ্টিগোচর হতেই সেটি হাতে নিল সে। কৌতূহল মেটাতে প্যাকেটটি ছিঁড়ে ফেলল নিরুপমা। সাথে সাথে একটি কালো রঙের আন্ডারগার্মেন্টস সেট এবং চিরকুট বেরিয়ে এল। চিরকুটে লিখা, গ্রামে গোয়েন্দার কামে আসলে শুধু এই ব্রা প্যান্টি পইরা আইসেন। খাসা মাল লাগবো একদম। ঘেন্নায় নিরুপমা হাত থেকে আন্ডারগার্মেন্টস ফেলে দিল। ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল। স্ত্রীর মনের অবস্থা বুঝতে পেরে ইন্দ্রজিৎ এর মন খারাপ হয়ে গেল। দাঁতের ফাঁক দিয়ে অস্পষ্ট ভাষায় গালি দিল, ব্লাডি পারভাট। একটাকেও ছেড়ো না নীরু। একটাকেও ছাড় দিও না। নিরুপমা স্টাডি রুমে ঢুকল। পুরো হোয়াইট বোর্ড মুছে নতুন করে সাসপেক্টদের নাম লিখা শুরু করল। নিরুপমা অবাক হয়ে লক্ষ্য করল, সে বারবার একটি ক্লু এড়িয়ে গেছে। সে দ্রুত জাফরকে ফোন করল। খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন কালেক্ট করতে হবে। গভীর রাত। ঘড়ির 3টে কাটার অবস্থান জানা নেই। তবে আকাশের শুকতারা বলে দিচ্ছে আধার কেটে যাবে শীঘ্রই। সাদা শাড়ি পরা অবয়বটি সবজি বিক্রেতা সামাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়েই অবয়বটি তার তৃতীয় খুনের পরিকল্পনা করছে। সামাদের 10 বছরের একটি মেয়ে আছে। সাদা শাড়ি পরা অবয়বটির পরবর্তী ভিকটিম সামাদের 10 বছরের মেয়ে পারুল। শাপলার মৃত্যু 11+ শেষ পর্ব। 18+ থ্রিলার। নিরুপমা দেশের স্বনামধন্য সাইক্রিয়েটিস্ট অমিত সাহার চেম্বারে এসেছে। অমিত নিরুপমার সাথে একই স্কুলে পড়েছে। অল্প বয়সেই সাইক্রিয়েটিস্ট হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছে অমিত সাহা। নিরুপমাকে দেখেই অমিত মুচকি হেসে বলল, কেমন আছো হে, নীরু? নিরুপমাও হেসে উত্তর দিল, ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে তোমার? আর দিনকাল? পাগলের চিকিৎসা করতে করতে নিজেই এখন ভারসাম্যহীন। এখনই একথা বললে চলবে? তোমার পথচলা তো সবে শুরু। দেশের নামকরা সাইক্রিয়েটিস্টদের মাঝে তুমি একজন। বিদেশের খ্যাতিমানদের খাতায় নাম লিখাবে না? অমিত দীর্ঘশ্বাস ফেলে বলল, খ্যাতিমানদের খাতায় নাম লিখাতে এই পেশায় আসিনি। নিজের সবটুকু উজাড় করে দিতে এসেছি। আশীর্বাদ করো যেন নিজের সর্বস্ব উজাড় করে সর্বশান্ত হতে পারি। নিরুপমা হাত উঁচু করে গম্ভীর স্বরে বলল, আশীর্বাদ করছি বৎস। দুজনেই হো হো করে হেসে উঠল। অমিত বলল, তা কি কাজে আমার চেম্বারে পদধূলি পড়ল? নিরুপমা পুরো ঘটনা ব্যাখ্যা করার আগেই অমিতের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেম্বারে প্রবেশ করল। বিরস গলায় বলল, স্যার, সাব্বির সুইসাইড করেছে। অমিতের চোখ মুখ থেকে ঝলমলে ভাব মুহূর্তেই মিলিয়ে গেল। সেই নিচু স্বরে বলল, আই নিউ ইট। এরপর পিএ এর দিকে তাকিয়ে বলল,
ঠিক আছে, তুমি যাও। অমিত টেবিলের ওপর রাখা পানির গ্লাস হাতে নিল। এক নিঃশ্বাসে পুরো গ্লাস খালি করে ফেলল। নিরুপমা জিজ্ঞেস করল, আর ইউ ওকে, অমিত? অমিত একথার উত্তর দিল না। সে বলল, শারীরিক রোগের চেয়েও বড় এবং ভয়ঙ্কর রোগ হল মানসিক রোগ। শারীরিক রোগের লক্ষণ বাহ্যিকভাবে দেখা গেলেও মানসিক রোগের লক্ষণ বোঝা যায় না। যে ছেলেটার কথা আমার পিয়ে বলে গেল সাব্বির, ছেলের বয়স ২৬ বছর, সে সিজোফ্রেনিয়াতে আক্রান্ত ছিল। এই টার্মটার সাথে তুমি কি পরিচিত? না। সিজোফ্রেনিয়া এক ধরনের মানসিক রোগ যার ফলাফল ভীষণ ভয়ঙ্কর। রোগীর মনে হয় তার আশেপাশের মানুষ তাকে মেরে ফেলবে, খাবারে বিষ মিশিয়ে দিবে বা কোনো ক্ষতি করবে। এই রোগে আক্রান্ত ব্যক্তির অডিটরি হ্যালুসিনেশন হয়, গায়েবী আওয়াজ শুনতে পায়। একটা পর্যায়ে গিয়ে সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং সুইসাইড করে বসে। সাব্বিরের কি মনে হতো? সাব্বিরের অতিরিক্ত মাত্রায় অডিটরি হ্যালুসিনেশন হতো। তার সমসময় মনে হতো কেউ একজন ছাদ থেকে লাফ দিতে বলছে। যদি ছাদ থেকে লাফ না দেয় তাহলে তার পরিবারের কারো না কারো ক্ষতি হবে। নিরুপমা চোখ বড় বড় করে বলল, কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর তো বটেই, একই সাথে বেদনাদায়ক। আচ্ছা অমিত, মানসিক ভারসাম্যহীনতায় ভোগা এসব রোগীদের ক্রাইমের সাথে জড়িত থাকাটা তো অস্বাভাবিক নয়, তাই না? মোটেও না। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিরা নিজেদের বাঁচাতে অনেক সময় অন্যের খুন করে বসে। তুমি অমরজিৎ এর কথা শুনেছ? না তো। কে সে? খুদে সিরিয়াল কিলার। বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলারের ট্যাগ তার শরীরে লাগানো। সর্বপ্রথম খুন করেছে 7 বছর বয়সে। প্রথমে নিজের চাচাতো বোনকে খুন করে, এরপর আরও 2টি খুন। নিজের 8 মাস বয়সী ছোট বোনকেও খুন করেছিল অমরজিৎ। এত ছোট বয়সে এতগুলো খুন? হ্যাঁ, কারণ সে মানসিক রোগে ভুগছিল। রোগটির নাম কন্ডাক্ট ডিসঅর্ডার। এই রোগে ভোগা মানসিক রোগীরা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। অমিত, পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনার ফলে মানসিক রোগে ভোগার সম্ভাবনা ঠিক কতখানি? সম্ভাবনা বিস্তৃত। ছোটবেলায় ঘটে যাওয়া কোনো ঘটনা অনেক সময় মানসিক রোগের বীজ হিসেবে কাজ করে। বয়স বাড়ার সাথে সাথে সেই বীজ থেকে চারাগাছ জন্মায়। ধীরে ধীরে তা বড় হয়। একসময় ডালপালা মেলে রোগীকে কাবু করে ফেলে। এমন সময় উচ্চ শব্দে মোবাইলের রিং বেজে উঠল। নিরুপমা মোবাইল স্ক্রিনে জাফরের নাম দেখে দ্রুত কল রিসিভ করল। জাফর, কোনো খবর পেলেন? ম্যাডাম, আপনার সন্দেহ সত্যি। নিরুপমার চোখে মুখে বিজয়ের ছাপ স্পষ্ট। সে বলল, ঠিক আছে, আজ রাতে আমি আমাদের পরবর্তী প্ল্যানের কথা তোমাকে জানাবো। নিরুপমা ফোন রেখে অমিতকে বলল, আই নিড ইয়োর হেল্প। আমি একটা কেস নিয়ে কাজ করছি। শাপলা নামের 7 বছরের একটি বাচ্চার খুন হয়েছে। রহস্য উন্মোচন করার আগেই দ্বিতীয় খুন হয়েছে। খুন করার পর মেয়েটিকে রেপ করা হয়েছে। খুনি অবশ্যই তৃতীয় খুন করার উদ্দেশ্যে অষ্টপ্রহর ফোঁস করে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আমি ইনভেস্টিগেট করে যতটুকু তথ্য সংগ্রহ করেছি তা তোমার সাথে শেয়ার করতে চাই। তুমি শুধু সম্ভাবনার হার আমাকে জানাবে। অমিত সাই জানালো। নিরুপমা বলতে শুরু করল, রাতে কষা মুরগি দিয়ে ভাত খেতে খেতে ইন্দ্রজিৎ বলল, নিরু, রান্না মজা হয়েছে। তাই নাকি? হু। মশলা, লবণ সব একদম পরিমিত পরিমাণে হয়েছে। নিরুপমা হাসল। মুখে কিছু বলল না। নিরু, তোমায় বেশ প্রফুল্ল দেখাচ্ছে আজ। কি হয়েছে বল তো? আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? ক্রাইম জেনারেশন টু জেনারেশন পাস করার পসিবিলিটিস কেমন? দেখো, এই বিষয়টা কন্ট্রোভার্সিয়াল। স্কলারদের মতে জেনারেশন টু জেনারেশন ক্রাইম পাস হয়। যেমন ইউএসএ তে এমন একটি পরিবার ছিল। 2030 জন করে একই ক্রাইমের সাথে যুক্ত ছিল তারা। সঠিক সংখ্যাটা মনে নেই। ক্রাইমের করার জন্য পরিবেশও অবশ্যই দায়ী। সেটা তো অবশ্যই। সোসাইটি, এনভিরনমেন্ট, ক্লাইমেটস, জিওগ্রাফিক্যাল লোকেশন সবই কিন্তু ক্রাইমের জন্য দায়ী। বাংলাদেশে ক্রাইমগুলোর পেছনে একটি ভাইটাল কারণ কি জানো? দারিদ্রতা? এটা তো আছেই। তবে আরও একটি ভাইটাল কারণ হচ্ছে ওয়েদার। কনকনে ঠান্ডায় বা তপ্ত গরমে অফেন্ডাররা খুব একটা সুবিধা করতে পারে না। বাংলাদেশ, ইন্ডিয়া,
পাকিস্তান এ সকল সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর ওয়েদার ক্রাইম কমিট করার অন্যতম কারণ। ইন্টারেস্টিং, আই নো রাইট। তবে তুমি যেটা বললে ক্রাইম জেনারেশন টু জেনারেশন বিস্তৃতি লাভ করে, এর জের ধরে ইউএস এর সুপ্রিম কোর্ট কোনো এককালে ক্রিমিনালদের বংশরোধের ব্যবস্থা করেছিল। তবে এই সিদ্ধান্ত বেশিদিন বহাল রাখতে পারেনি। কারণ সিদ্ধান্তটি হিউম্যান রাইটসকে ভায়োলেট করে। বুঝলাম। ইন্দ্র, শাপলা কেসের শেষ সীমানায় পৌঁছে গেছি আমি। খুনি শীঘ্রই ধরা পড়বে। কি বলছো এসব? হুম। রেপিস্ট ধরা পড়ে গেছে। কি বলছো? হু। এখন ওই আমাদের সাহায্য করবে খুনির দোরগোড়ায় পৌঁছে দিতে। ইন্দ্রজিৎ বহুদিন পর নিরুপমার হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পেল। সন্ধ্যা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। নিরুপমার কথা মতো সকল কনস্টেবলদের বিদায় দিয়ে দেওয়া হলো। গ্রামে কোনো পুলিশের গাড়িও রইল না। দা অমিত, ইন্দ্রজিৎ, জাফর এবং নিরুপমা এই চারজন শুধু রয়ে গেল। নিরুপমা জাফরের দিকে তাকিয়ে বলল, জাফর আপনি অমিতকে নিয়ে আপনাদের গন্তব্যস্থলে চলে যান। আমি আর ইন্দ্র এদিকটা লক্ষ্য রাখছি। ঠিক আছে ম্যাডাম। জাফর অমিতকে নিয়ে চলে গেল। নিরুপমা এবং ইন্দ্র একটি গাছের পেছনে লুকিয়ে রইল। ঘড়িতে তখন 9:30 বাজে। সামাদ সাহেব তার মেয়েকে ডাক দিল। ও পারুল, ও পারুল। জি আব্বা। মকবুলের দোকানে যা। একটা বাদামি রঙের প্যাকেট দিব। হেইডা লইয়া আয়। সামাদের গলার স্বর শুকনো শোনা গেল। আচ্ছা আব্বা বলে পারুল বাড়ির বাহিরে বেরিয়ে এল। বাড়ির পাশের ঝোপে পারুলের জন্যই অপেক্ষা করছিল মনোয়ারা। পারুল বাড়ির থেকে একটু দূরে যেতেই সে পেছনে থেকে পারুলের মুখ চেপে ধরে। পারুল অসহায়ের মতো হাত পা ছুড়তে থাকে। নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে। তবে ফলাফল ব্যর্থতার দুয়ারে গিয়ে মিলিয়ে যায়। জাফরের কল পেয়ে নিরুপমা ইন্দ্রজিৎকে বলল, ইন্দ্র, শি ইজ কামিং। তারা দুজনেই সেই স্থান পরিত্যাগ করল। মনোয়ারা পারুলকে নিয়ে নদীর ধারে চলে এসেছে। নিজেকে ছাড়িয়ে নেওয়ার যুদ্ধে পরাজিত হয়ে পারুল এখন ক্লান্ত। মনোয়ারা বাম হাত দিয়ে পাথর তুলে যেই পারুলের মাথায় মারতে যাবে সাথে সাথে জাফর এসে তার হাত ধরে ফেলল। ইন্দ্রজিৎ আর নিরুপমাও তার সাথে যোগ দিল। মনোয়ারা মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে। পাগলের মতো হাত পা ছুড়ছে। নিরুপমা অমিতের দিকে ইশারা করল। অমিত পকেট থেকে একটি সিরিঞ্জ বের করল। ছোট্ট কাচের শিশি ভেঙে ঘুমের ওষুধ সিরিঞ্জে ভরে মনোয়ারার হাতে পুশ করল। মনোয়ারার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। হোসেন এবং সামাদ দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিল। বিপদ কেটেছে বুঝতে পেরে দুজনেই স্পটে চলে আসল। সামাদ দৌড়ে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরল। হাউমাউ করে কেঁদে ফেলল। জাফর সামাদ সাহেবের পিঠ আলগোছে চাপড়ে দিয়ে বলল, আপনি একজন যোদ্ধা, মশাই। আপনার সাহায্য ছাড়া রহস্যের জট খোলা সম্ভব হতো না। নিরুপমার গায়ে মনোয়ারা ঢলে পড়েছে। সে জাফরকে উদ্দেশ্য করে বলল, জিপের ব্যবস্থা কর। আমাদের দ্রুত হসপিটালে যেতে হবে। নিরুপমা ইনভেস্টিগেটিং অফিসার রাইসুলের সামনে বসে আছে। তার হাতে এক কাপ চা। রাইসুল বলল, কনগ্রেচুলেশনস নিরুপমা। তোমার প্রথম ইন্ডিপেন্ডেন্ট কেস। আর তুমি খুব সুন্দরভাবে সলভ করেছ। নিরুপমা হেসে বলল, ধন্যবাদ রাইসুলদা। কিন্তু এত জটিল কেস কিভাবে সলভ করলে বলো তো? এক রাতেই রহস্যের জট খুলে গেল রাইসুলদা। আসলে প্রতিটি ক্রাইমের ক্লু আমাদের চোখের সামনেই ঘোরাফেরা করে। আমরাই এড়িয়ে যাই। কিভাবে? তবে বলছি শোনো। গ্রামের সবার সাথে কথা বলে এতটুকু বুঝতে পেরেছিলাম তারা কেউ অন্তত খুনের সাথে জড়িত না। তবে শাপলার মায়ের আচরণ আমার কাছে অদ্ভুত লেগেছে। মেয়ের মৃত্যু তাকে খুব একটা কাবু করতে পারেনি। তার ফ্যাকাশে চেহারা, উদাসীনতা, জেস্চার সবকিছুই মানসিক রোগের দিকে ইঙ্গিত করছিল। এটা ছিল প্রথম ক্লু। সে সময় সন্দেহের তীর অনেকের দিকে ছিল। তাই ক্লুটা এড়িয়ে যাই। দ্বিতীয় ক্লুটি হল, মনোয়ারা বেগম বাহাতি। তাকে আমি সব কাজ বা হাতে করতে দেখেছি। ভিকটিম দুজনকেই পাথর দিয়ে মারা হয়েছে। এবং পাথরের অবস্থান ছিল বডির ডান দিকে। আমরা যখন বা হাত দিয়ে কোনো বস্তু ছুঁড়ি সেটি ডান দিকে গিয়ে পড়ে। আর ডান হাত দিয়ে কিছু ছুঁড়ো, রে ফেললে বাঁ দিকে।
সন্দেহ আরও বেশি পোক্ত হলো যখন জাফরকে মনোয়ারার বাড়িতে খোঁজ নিতে পাঠালাম এবং অজানা এক তথ্য জানতে পারলাম। রাইসুল জিজ্ঞেস করল, কি তথ্য? মনোয়ারা ছোটবেলায় ধর্ষণের শিকার হয়েছিল। ও মাই গুডনেস! কি বলছো? হু, এর কোনো বিচার হয়নি। কারণ ধর্ষক ছিল গ্রামের মাতাব্বরের আম বাগানের মালি। মনোয়ারার বাবার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে পুরো বিষয়টাকে মাটি চাপা দিয়ে ফেলা হয়। মনোয়ারার অতীতের সাথে কেসের কোনো ক্লু আছে ভেবেই তার সম্পর্কে খোঁজ নিতে বলি। মনোয়ারার মানসিক সমস্যার বিষয়টা নিয়ে আমার বন্ধু দা অমিতের সাথে কথা বলি। ইনভেস্টিগেশনের ফলাফল যা পাই তা অনেকটা এরকম। অতীতের ট্রমা না কাটার ফলে একটি অদ্ভুত মানসিক রোগ মনোয়ারার মাঝে জন্মায়। ডেড অর্থাৎ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। এর লক্ষণ প্রকাশ পায় তার মেয়ে শাপলা মকবুলের কাছে সেক্সুয়াল এসল্টের শিকার হওয়ার পর। মনোয়ারা বিবাহিত জীবনে সুখী ছিল না। অতীতের সেই ভয়ঙ্কর ঘটনাও ভুলতে পারছিল না। মেয়ে এসল্টের শিকার হওয়ার পর তার মনে হতে থাকে, শাপলাও ধর্ষণের শিকার হতে পারে। তার মেয়ের জীবনটাও তার মতো কষ্টের হতে পারে। তাই তাকে মেরে ফেলা উত্তম। শুধু তাই নয়, মনোয়ারা এভাবে চিন্তা করতে থাকে যে শাপলার বয়সী সবাইকে মেরে ফেলা উচিত যাতে তারা কেউই সেক্সুয়াল এসল্টের শিকার না হয়। যার ফলাফলস্বরূপ আমরা গ্রামে দ্বিতীয় অর্থাৎ রিনার মার্ডার হতে দেখেছি। পারুলের বয়স যেহেতু কাছাকাছি ছিল তাই আমরা বুঝতে পেরেছিলাম নেক্সট টার্গেট সেই হবে। সামাদ সাহেবের সাথে এ বিষয়ে কথা বলতে জাফরকে পাঠাই। তাকে আমাদের প্ল্যান সম্পর্কে বিস্তারিত বলি। পারুলকে নকল টার্গেট হিসেবে মনোয়ারার সামনে রাখতে চাই। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে সামাদ সাহেব রাজি হয়ে যায়। সেদিন রাতে ইচ্ছে করেই হোসেন সাহেবের বাসায় যান সামাদ। এবং মনোয়ারাকে শুনিয়ে শুনিয়ে বলেন, একটি গুরুত্বপূর্ণ প্যাকেট মকবুলের দোকানে ফেলে এসেছেন তিনি। বাতের ব্যথার কারণে তিনি আর এই রাতে বাজারে যাবেন না। এটি আনতে পারুলকে পাঠাবেন। বৃষ্টিভেজা সন্ধে ছিল। পুলিশের গাড়ি, কনস্টেবল কিছুই ছিল না গ্রামে। ক্রাইম কমিট করার মতো এরকম সুযোগ আর দ্বিতীয়টি পেতেন না মনোয়ারা। জাফর অবশ্য আমার বন্ধু অমিতকে নিয়ে প্রথম থেকেই মনোয়ারার ওপর নজর রাখছিল। তবে সেই সাদা শাড়ি পরা অবয়বটি? মনোয়ারা বেগমের বাড়ি সার্চ করে সেই সাদা শাড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিজের পরিচয় গোপন রাখতে এবং গ্রামের মানুষদের মনে ভ্রান্ত ধারণা তৈরি করার জন্য সাদা শাড়ি পরে ঘুরতেন তিনি। ডিফেন্স মেকানিজম হিসেবে ব্যবহার করেছে। ডেডের জন্য মানুষের পার্সোনালিটি চেঞ্জ হয়। বুদ্ধি তো আর কমে যায় না। কথাটি বলে নিরুপমা হেসে উঠল। রাইসুলও হাসল। তবে নিরুপমা, রিনাকে তো রেপ করা হয়েছিল। নিরুপমা দীর্ঘশ্বাস ফেলে বলল, মকবুল, ওকে কিভাবে ধরলে? এক্ষেত্রে আমায় ভগবানই সাহায্য করেছেন। আমার একটুও খাটতে হয়নি। আমার বাসায় কদিন আগেই একটি নোংরা চিঠি এসেছিল। সেই চিঠিটা আমার এক গ্র্যাফোলজিস্ট বন্ধুর কাছে পাঠাই। সে হ্যান্ডরাইটিং এনালাইসিস এক্সপার্ট। হাতের লেখা দেখে ক্রিমিনাল টেন্ডেন্সির কথা বলতে পারে। তার পরামর্শ নিয়ে একটি সার্ভে করিয়ে ফেলি গ্রামের কতজন লিখতে পড়তে পারে এর ওপর। খুব কম সংখ্যক মানুষই খুঁজে পেয়েছিলাম যারা নিজের নাম লিখতে পারে। এর মাঝে মকবুলও ছিল। তার পূর্ব কর্মকাণ্ডের জন্য সন্দেহ জেঁকে বসে। পুলিশের বেতের কয়েক ঘা পিঠে বসাতেই চিঠির কথা উগলে দেয়। সাথে রিনার বিষয়টিও। রাইসুল হেসে বলল, তোমার প্রথম কেসটাই কতটা ইন্টারেস্টিং দেখেছ, নিরু? আর কত সুন্দরভাবে পুরো কেসটা সলভ করেছ তুমি। সবই ভগবানের আশীর্বাদ। এখন দেখা যাক মনোয়ারা আর মকবুলের কি হয়। নিরুপমা হেসে বলল, চাটা ঠান্ডা হয়ে গেছে রাইসুলদা। আরেক কাপ আগুন গরম চা পাওয়া যাবে কি? নিরুপমা এবং ইন্দ্রজিৎ বারান্দায় পাতলা চাদর জড়িয়ে বসে আছে। নিরুপমা জিজ্ঞেস করল, আচ্ছা ইন্দ্র, মনোয়ারা আর মকবুলের কি শাস্তি হতে পারে? হয়তো বছর কয়েকের ইমপ্রিজনমেন্ট। মকবুল এবং মনোয়ারা দুজনেই মানসিক রোগী। তবে এই অজুহাতে ক্রিমিনালরা পানিশমেন্ট এড়িয়ে যেতে পারবে না। শাস্তি সবার প্রাপ্য। হুম। ইন্দ্রজিৎ বউকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ? মনোয়ারার জন্য খারাপ লাগছে। একজন মেয়ে কতটুকু আঘাত পেয়ে এ রোগে আক্রান্ত হয়েছে। তার মনে হয়েছে মরে গেলেই মেয়েগুলো বেঁচে যাবে। শাপলার গল্পে মনোয়ারা ভিলেন হলেও, তার নিজের গল্পে সে হিরো।
ইন্দ্রজিৎ আদুরে গলায় বলল, ঠিক বলেছ। আর আমার জীবনের গল্পে তুমি হিরো। নিরুপমা হাসল। ইন্দ্রজিৎ বলল, এই নিরু, একটা গান গাও তো। নিরুপমা গলা ছেড়ে গান ধরল। প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে। মোরে আরো 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 দাও প্রাণ। এখন জোনাকি পোকার দিন নয়। তবুও কোথা থেকে দুটো জোনাকি পোকা নিরুপমাদের বাড়ির বারান্দায় উঠতে লাগল। নিরুপমা ভাবল, শাপলা আর রিনাই বুঝি জোনাকি হয়ে উঠছে। সমাপ্ত।